তোর কি মনে হয় তুই আমাকে যে কষ্ট দিয়েছিস তারপর আমি তোকে ছেড়ে দেব? আকাশ কখনো ঋণ রাখে না, তা সে ভালোবাসা হোক কিংবা অপমানের। কথাটি বলেই আকাশ তার পেছনের পকেট থেকে ছোট্ট ধারালো ছুরিটা বের করে একটানে লোকটির মাথা শরীর থেকে নামিয়ে দিল। আকাশের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তাকে দেখে মনে হচ্ছে না সে এই দুনিয়াতে আছে। সে যেন ডুবে আছে নিজের তৈরি অন্য এক নৃশংস জগতে। আকাশ ছুরিটা পাশের টেবিলে সশব্দে রেখে চেয়ারের উপর ধপাস করে বসে পড়ল। লোকটার রক্তে তার সাদা শার্টের হাতা ভিজে উঠেছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, যেন এইমাত্র সে কাউকে নয়, নিজের ভেতরের কোনো এক যন্ত্রণাকে হত্যা করল। এরপর আকাশ কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। সাথে সাথেই কয়েকজন গার্ড এসে পরম মমতায় তার হাত ধুইয়ে দিল এবং ব্লেজারটা গায়ে পরিয়ে দিল। আকাশ নিজের সানগ্লাসটা চোখে লাগিয়ে এক বিধ্বংসী আভিজাত্য নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। সে বেরোতেই দুপাশে দাঁড়িয়ে থাকা গণ্যমান্যরা মাথা নিচু করে তাকে সম্মান জানালো। গোডাউনের সামনে প্রায় 15টি কালো রঙের মার্সিডিজ লাইন ধরে দাঁড়িয়ে আছে। আকাশ কাছে যেতেই একজন গার্ড দ্রুত মাঝখানের গাড়িটির দরজা খুলে দিল। আকাশ ভেতরে বসতেই গাড়ি চলতে শুরু করলো। সে জানালার বাইরে তাকিয়ে কিছু একটা গভীর ভাবনায় মগ্ন ছিল। তার ব্যক্তিগত সহকর্মী হৃদয় পাশে বসে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল, কিছু একটা বলার জন্য উসখুস করছিল সে, কিন্তু আকাশের গম্ভীর মুখ দেখে কথা বলার সাহস পাচ্ছিল না। অবশেষে অনেক দ্বিধা কাটিয়ে সে মুখ খুলল। বস, এখন কি অফিসের দিকে যাব নাকি বাসার দিকে? অফিসে মিস্টার আজাদ এসেছেন আপনার সঙ্গে জরুরি কথা বলার জন্য। মিস্টার আজাদকে তুমি বলে দিও এখন আমার মিটিং করার মতো মানসিকতা নেই। আমি এখন নিজের সাথে সময় কাটাতে চাই। গাড়ি সোজা বাড়ির দিকে নিয়ে চলো। কথাটা আকাশ এতটাই গম্ভীর আর শীতল স্বরে বলল যে হৃদয়ের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। সে আর দ্বিতীয়বার কোনো কথা বাড়ানোর সাহস পেল না। ড্রাইভার দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে নিল আকাশের প্রাসাদের দিকে। বিশাল রাজপ্রাসাদ সম বাড়ির সামনে যখন গাড়িগুলো থামলো, তখন সেখানেই এক পিনপতন নীরবতা। আকাশ গাড়ি থেকে নেমে সোজা ভেতরে ঢুকে পড়ল। চারপাশে আভিজাত্য যেন তার একচ্ছত্র আধিপত্যের কথা বলছে। ড্রয়িং রুমে পা রেখেই সে তার গায়ের ব্লেজারটা খুলে সোফায় ছুঁড়ে মারল। আমাকে এক গ্লাস কড়া ড্রিঙ্কস দিয়ে যা। আর শোন, আজ রাতটা যেন আমাকে কেউ বিরক্ত না করে। প্রাসাদে এই তলায় আজ যেন কারো ছায়াও না পড়ে। যদি খুব জরুরি কিছু না হয়, তবে কারো পায়ের শব্দ শুনলেও তার কপালে দুঃখ আছে। আকাশের এই হুঙ্কারে পুরো বাড়ির চাকর বাকর আর গার্ডরা তটস্থ হয়ে গেল। সে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় প্রতিটি ধাপে তার ব্যক্তিত্বের ভার অনুভূত হচ্ছিল। নিজের বেডরুমে ঢুকে সে বেলকনি স্লাইডিং ডোরটা খুলে দিল। বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সে এক রহস্যময়ী হাসি হাসল, যে হাসির অর্থ উদ্ধার করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তার ড্রয়ার থেকে একটা পুরনো খাম বের করলো সে। খামটির দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে এলো। এই সিংহাসন, এই ক্ষমতা, সবটাই আমার প্রতিশোধের হাতিয়ার। যারা ভেবেছিল আকাশ ফুরিয়ে গেছে, তারা জানে না এই আকাশ এখন রাজপাখি হয়ে তাদের মাথার উপরে উঠছে। শিকার যখন হাতের মুঠোয় আসবে, তখন পালানোর পত্রকেও তারা খুঁজে পাবে না। গ্লাসের চুমুক দিয়ে সে রাতের অন্ধকারের সাথে একাত্ম হয়ে গেল। আন্ডারওয়ার্ল্ড কাঁপানো এই ডনের অন্তরালে কোনো ক্ষত লুকিয়ে আছে তা জানবার ক্ষমতা হয়তো কারণ নেই। আকাশের এই মৌনতা আসলে এক বড় ঝড়ের পূর্বাভাস। রাত গভীর হওয়ার সাথে সাথে আকাশের প্রাসাদে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু আকাশের চোখে ঘুম যেন অনেক আগে কেউ কেড়ে নিয়েছে। সে ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে ভাবছিল কিভাবে একে একে তার শত্রুদের শিকড় উপড়ে ফেলবে। এমন সময় হৃদয়ের ফোনের কলটা তার নিস্তব্ধতা ভাঙল। হৃদয় সাধারণত এই সময় ফোন করার সাহস পায় না, কিন্তু আজকে খবরটা ছিল আগুনের মতো গরম। আমি কি তোকে বলিনি হৃদয়, আজ রাতে যেন কেউ আমাকে বিরক্ত না করে?
নিজের জীবনের মায়া কি তোর কমে গেছে যে এই অসময়ে আমাকে ফোন করার দুঃসাহস দেখালি? বস, চরম বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। কিন্তু একটা বিশাল খবর আছে। আমাদের উত্তর দিকের শিপইয়ার্ডে ডেড স্কোয়াডের গ্রুপের লোকেরা হামলা করেছে। ওরা আমাদের 3 কোটি টাকার কন্টেইনার হাইজ্যাক করার চেষ্টা করেছে। আর সবচেয়ে বড় কথা, ওদের লিডার শমশের আপনার নাম মুখে খুব নোংরাভাবে গালিগালাজ করেছে। বলেছে আপনি নাকি এখন ইঁদুরের মতন গর্তে লুকিয়ে আছেন। কথাটা শুনে আকাশের জল শক্ত হয়ে গেল। গ্লাসের বাকি পানীয়টুকু এক চুমুকে শেষ করে সে গ্লাসটা সজোরে সামনের দেওয়ালে আছাড় মারল। ঝনঝট শব্দে কাছের টুকরোগুলো হীরের কণার মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। আকাশের চোখে এখন সেই খুনি নেশা, যা দেখে যমরাজও হয়তো থমকে যাবে। সে আর এক মুহূর্ত দেরি করল না। আলমারি থেকে তার প্রিয় গোল্ডেন প্লেটেড রিভলভার দুটো বের করে কোমরে গুজে নিল। পরনে কালো শার্টের হাতা গুটিয়ে সে যখন ড্রয়িং রুম দিয়ে নিচে নামলো, তখন পুরো হলরুমে এক থমথমে উত্তেজনা। প্রতিটি গার্ড যেন বুঝতে পারছে আজ রাতে কারোর রক্ত ঝরবে। গাড়ি বের কর। আজ কোনো সাধারণ গাড়ি নয়। আজ গ্যারেজ থেকে বেরোবে আমার বিস্ট, সেই কাস্টমাইজ কালো র্যাপারটা। আর শোন, আজকেও আমার সাথে যাবি না, আমি একাই যাব। তোরা শুধু দূর থেকে ব্যাকআপ দিবি। আমার চূড়ান্ত সিগন্যাল না পাওয়া পর্যন্ত একটাও গুলি চালাবি না। আমি নিজে দেখতে চাই শমশেরের কত বড় কলিজা যে আকাশের ডেরায় হাত দেওয়ার সাহস পায়। হৃদয়ের বুক কেঁপে উঠল। বস একা যাবেন? সেখানে প্রায় 50 জন সশস্ত্র লোক আছে যারা খুনের নেশায় উন্মত্ত। কিন্তু আকাশের চোখে সেই রক্তিম দৃষ্টি যেন দ্বিতীয়বার কথা বলার সাহস কারোর হলো না। বিশাল দানবীয় গাড়িটা স্টার্ট দিয়ে আকাশ যখন ঝড়ের গতিতে প্রাসাদ থেকে পেরিয়ে গেল, তখন চাকার ঘর্ষণে রাস্তার আগুনের ফুলকি ছুটছিল। শিপইয়ার্ডে পৌঁছাতেই আকাশ দেখল চারিদিকে আগুনের লেলিহান শিখা। ডেড স্কোয়াডের লিডার শমশের তখন আকাশের লোকেদের উপর পৈশাচিক নির্যাতন চালাচ্ছে আর অট্টহাসি দিচ্ছে। কই তোর সেই ডন আকাশ? সে তো এখন রাজপ্রাসাদের এসি রুমে বসে ভয়ে কাঁপছে। ক্ষমতা থাকলে আমার সামনে আসুক। আজ তার এই কন্টেনারের সাথে তাকেও এই আগুনেই ভস্ম করে দেব। আকাশ শুধু নামেই আকাশ, আসলে সে এক ভীরু কাপুরুষ। শমশের কথা শেষ হওয়ার আগে এক বিকট শব্দে শিপইয়ার্ডের গেট ভেঙে ভেতরে ঢুকলো আকাশের কালো র্যাপটর। গাড়ি থেকে স্টাইলিশ ভঙ্গিতে নেমে আকাশ তার শার্টের হাতা আরেকটু গুটিয়ে নিল। সে ধীর পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে আসছে, যেন সে কোনো রণক্ষেত্রে নয়, নিজের রাজপ্রাসাদের বাগানে হাঁটছে। তার প্রতিটি পদক্ষেপে এক অমোঘ কাঠিন্য আর আভিজাত্য। যমরাজ যখন দরজায় কড়া নাড়ে, তখন মানুষ বড্ড বেশি প্রলাপ বকে। শমশের, তুই কি জানিস না আকাশের সীমানা কত বড়? আর তোর মতো নর্দমার পোকাদের জন্য এই আকাশ কাল হয়ে দাঁড়ায়। আমি এসেছি, এবার তোর যমদূতের সাথে দেখা করার প্রস্তুতি নে। আকাশের গম্ভীর আর ধারালো কণ্ঠস্বর শুনে পুরো শিপইয়ার্ডে এক মুহূর্তের জন্য শ্মশানের নীরবতা নেমে এলো। শমশেরের লোকেরা সাথে সাথে বন্দুক তাক করলো আকাশের দিকে, কিন্তু আকাশের মুখে এক তাচ্ছিলের হাসি। সে বিন্দুমাত্র বিচলিত নয়। তার এই কিংমার্কা অ্যাটিটিউড দেখে খোদ শমশেরের ভেতরে ভেতরে ঘাম শুরু করেছে। তুই একা এসেছিস আকাশ? এত বড় দুঃসাহস তোর! তোর মৃত্যু আজ আমার হাতেই নিশ্চিত। ছেলেরা, দাঁড়িয়ে আছিস কেন? শেষ করে দাও একে, ঝাঁঝরা করে দাও ওর বুক। শমশেরের ইশারায় 10-12 জন একসাথে গুলি চালাতে শুরু করলো, কিন্তু আকাশ যেন বাতাসের চেয়েও দ্রুত। সে চোখের পলকে ড্রাইভ দিয়ে একটা বিশাল লোহার কন্টেনারের আড়ালে চলে গেল। পরক্ষণে লাফ দিয়ে উঠে দুহাতে তার গোল্ডেন রিভলভার থেকে গুলি চালাতে শুরু করলো। তার প্রতিটি বুলেট লক্ষ্যভেদ করছে, কারোর কপালে, কারোর বুকে। নিখুঁত নিশানায় শমশেরের লোকেরা একে একে মাটির সাথে মিশে যাচ্ছে। আকাশ যেন আজ এক বিধ্বংসী রক্তপিয়াসু মানবে পরিণত হয়েছে। তোদের মতো আবর্জনা পরিষ্কার করতে আমার পুরো গ্যাং লাগে না। আমি একাই আস্ত একটা সাম্রাজ্য ধ্বংস করার জন্য যথেষ্ট। শমশের, তোর যে হাত আজ আমার সম্পত্তিতে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছে,
সেই হাতটা আমি আজ শরীর থেকে আলাদা করে দেব। তোকে আজ আমি এমন এক সাজা দেব যা দেখে তোর গোষ্ঠী কাঁপবে। আকাশ ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে শমশেরের ঘাড় চেপে ধরল। শমশের পালানোর চেষ্টা করতে আকাশ তার পায়ের হাঁটুতে একটা গুলি করল। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল শমশের। আকাশ তার বুকের উপর ভারী বুট দিয়ে চেপে ধরে পকেট থেকে একটা দামি সিগারেট বের করে জ্বালালো। চারিদিকে তখন গোলাগুলি চলছে, কন্টেনারগুলো আগুনের তাপে তেতে উঠেছে, কিন্তু আকাশের নির্বিকার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে খুব প্রশান্তিতে কোনো খেলা দেখছে। আমাকে আমাকে ছেড়ে দাও আকাশ, আমি ভুল করেছি। আমি টাকার লোভে অন্য কারো উস্কানিতে এই কাজ করেছি। আমাকে মেরো না, দোহাই তোমার। শমশেরের করুণ আর্তি শুনে আকাশের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে সিগারেটের ধোঁয়া শমশেরের মুখে ছেড়ে দিয়ে মাথাটা নিচু করল। তার চোখ দুটো তখন জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে আছে। কে সেই উস্কানিদাতা? কার এত বড় স্পর্ধা যে আকাশের রাজ্যতে ফাটল ধরাতে চায়? নামটা বল। হয়তো তোর মৃত্যুটা একটু কম যন্ত্রণাদায়ক করার কথা ভেবে দেখব, নাইলে আজ তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো আমি। শমশের কাঁপতে কাঁপতে মুখ খোলার আগেই আকাশ দূর থেকে একটা লাল লেজার পয়েন্ট দেখতে পেল সরাসরি তার বুকের উপর। এক সেকেন্ডের ভগ্নাংশে আকাশ সরে গেল এবং একটা স্নাইপার বুলেট এসে তার কাঁধের চামড়া ঘষে চলে গেল। আকাশ বুঝল আশেপাশে কোথাও খুব দক্ষ কোনো স্নাইপার ওত পেতে আছে, কিন্তু ভয় পাওয়ার তো আকাশের রক্ত নেই। সে রিভলভারটা শমশেরের কপালে ঠেকিয়ে কোনো দ্বিধা ছাড়াই ট্রিগার টেনে দিল। কোনো দয়া নেই, কোনো ক্ষমা নেই, সরাসরি পরপারের টিকিট। এরপর আকাশ তার হাতের পকেট রিমোটটা টিপতে শিপইয়ার্ডের পেছনে 3টে কন্টেনার বিকট শব্দে চেন রিয়াকশন বিস্ফোরণ ঘটল। আগুনের বিশাল বিশাল গোলা রাতের আকাশ ছিল। সেই আগুনে লিলিয়ান শিখার সামনে দাঁড়িয়ে আকাশের বিশাল ছায়াটা যেন পৌরাণিক দানবের মতো দেখাচ্ছিল। সে ধীর পায়ে নিজের গাড়ির দিকে ফিরে চলল। পেছনে পড়ে রইল লাশের স্তূপ আর দাউ দাউ করে জ্বলা ধ্বংস স্তূপ। হৃদয়ের বাকি গার্ডরা তখন সেখানে পৌঁছে তাদের বসের এই তাণ্ডব দেখে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বস, আপনি ঠিক আছেন তো? আপনার কাঁধ থেকে অনেক রক্ত পড়ছে। আমাদের এখনই হসপিটালে যেতে হবে। আকাশ গাড়িতে বসতে বসতে নিজের ক্ষত বিক্ষত কাঁধের দিকে একবার তাকালো। তার মুখে কোনো ব্যথার চিহ্ন নেই, বরং আছে এক অদ্ভুত তৃপ্তি। সে জানালার কাজটা নামিয়ে দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো। এই সামান্য রক্ত তো কেবল বিজয়ের তিলক। হৃদয়, আজ রাতের যে ধামাকাটা হলো তার খবর কাল সকালে যেন সেই অদৃশ্য মাস্টার মাইন্ডের কানে পৌঁছায়। সে যেন বুঝতে পারে আকাশের ডেরায় আক্রমণ করলে শুধু মৃত্যু নয়, নিশ্চিহ্ন হয়ে যেতে হয়। গাড়ি চালাও, আজ আমার মনে হচ্ছে শান্তি ফিরেছে। তবে এটা তো কেবল শুরু, আসল খেলা তো এখনো বাকি। আকাশ গাড়ির সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো, কিন্তু তার অবচেতন মনে তখন সেই পুরনো জরাজীর্ণ ছবিটা ভেসে উঠছে। শিপইয়ার্ডের সেই ভয়াবহ তাণ্ডবের পর কেটে গেছে কয়েকটা দিন। আকাশের কাঁধের ক্ষতটা শুকিয়ে এলো, তার মনের ভেতরে প্রতিশোধের আগুনটা যেন আরও দাউ দাউ করে জ্বলছে। শহর জুড়ে তখন একটাই আলোচনা, আন্ডারওয়ার্ল্ডের সম্রাট আকাশ একাই ডেথ স্কোয়াডকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু আকাশ জানে এটা তো কেবল ট্রেলার ছিল, আসল সিনেমা এখনো বাকি। আজ আকাশের মনটা খুব অস্থির। সে একা ড্রাইভ করতে ভালোবাসে যখন সে খুব চিন্তায় থাকে, তাই কোনো বডিগার্ড চাই নিজে সেই কালো রঙের বড় র্যাপটর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল শহরের নির্জন হাইওয়ের দিকে। অনেক দিন হলো বুক ভরে খোলা বাতাস নিই না। এই ক্ষমতা, এই সিংহাসন মাঝে মাঝে দম বন্ধ করে দেয়, কিন্তু আমাকে থামলে চলবে না। ওই অদৃশ্য শত্রুকে খুঁজে বের করতেই হবে। আকাশ যখন খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, হঠাৎ তার পেছনের আয়নায় দেখল 4টে স্পোর্টস বাইক আর 2টো কালো রঙের কাঁচ ঢাকা গাড়ি তাকে তাড়া করছে। আকাশের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে বুঝল শত্রুরা তাকে একা পেয়ে সুযোগ ছাড়তে চাইছে না। সে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। পেছন থেকে অনবরত গুলি চলতে শুরু করলো। একটা বুলেট আকাশের গাড়ির পেছনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে গেল, কিন্তু আকাশ তাতে একটুও ঘাবড়েল না। তোরা ভেবেছিস আকাশকে এভাবে মাঝ রাস্তায় ঘিরে ধরবি?
তোদের সাহস তো কম নয়, আজ তোদের চাকার নিচে পিষে মারবো আমি। আকাশ হঠাৎ করে কড়া ব্রেক কষলো। পেছনের বাইকওয়ালারা কিছু বুঝে ওঠার আগেই আকাশ গাড়িটা এক ঝটকায় ঘুরিয়ে নিয়ে সরাসরি বাইকগুলোর দিকে ধেয়ে গেল। এক নিমিষেই দুটো বাইক ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে গেল। আকাশ গাড়ি থেকে নেমে পড়ল। তার দুই হাতে দুটো চকচকে রিভলভার। সে যেন একাই একটা সেনাবাহিনী। শুরু হলো দুপক্ষের তুমুল গোলাগুলি। আকাশ এক একটা গাড়ির আড়াল নিচ্ছে আর নিখুঁত নিশানা শত্রুদের একের পর এক শেষ করে দিচ্ছে। কিন্তু শত্রুর সংখ্যায় অনেক বেশি ছিল। লড়াই করতে করতে আকাশ যখন প্রায় সবাইকে শেষ করে এনেছে, ঠিক তখনই দূর থেকে আসা একটি বিশাল ট্রাক সরাসরি আকাশের গাড়ির একপাশে জোরে ধাক্কা দিল। গাড়িটা কয়েক হাত পাল্টি খেয়ে রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। আকাশ মারাত্মকভাবে চোট পেল। তার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। সে জ্ঞান হারাবার ঠিক আগের মুহূর্তে দেখল অনেক দূরে একটা আবছা মূর্তি তার দিকে এগিয়ে আসছে। এরপর তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। ঠিক ওই সময় ওই নির্জন রাস্তা দিয়ে নিজের স্কুটি নিয়ে ফিরছিল তিথি। তিথি দেখতে খুব সাধন আর শান্ত স্বভাবের একটা মেয়ে। টিউশনি শেষ করে বাড়ি ফিরছিল সে। হঠাৎ রাস্তার উপর এই ধ্বংসলীলা দেখে সে থমকে দাঁড়ালো। ভয়ে তার বুক কাঁপছিল, কিন্তু উল্টে থাকা গাড়িটার ভেতর থেকে কারোর গঙ্গানির শব্দ শুনে সে নিজেকে স্থির রাখতে পারল না। ইয়া মাবুদ, এ কি অবস্থা? চারদিকে এত রক্ত কেন? এই মানুষটা কি বেঁচে আছে? আমাকে কিছু একটা করতেই হবে। এই অবস্থায় একে ফেলে গেলে লোকটা নির্ঘাত মারা যাবে। তিথি অনেক কষ্টে আকাশের গাড়ির দরজা খুলে তাকে টেনে বের করলো। আকাশের বিশাল শরীরটা টেনে বের করা তিথির মতো সাধারণ একটা মেয়ের জন্য প্রায় অসম্ভব ছিল। কিন্তু জানি না কোথা থেকে সে তখন সাহস আর শক্তি পেল। সে আকাশকে রাস্তার একপাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। সে জানে না এই লোকটাকে, সে জানে না এই লোকটার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস মাফিয়া কিং। তিথির কাছে সে কেবল একজন মুমূর্ষ মানুষ। তিথি নিজের ওড়না ছিঁড়ে আকাশের মাথার ক্ষতটা শক্ত করে বেঁধে দিল, যাতে রক্ত পড়া বন্ধ হয়। এমন সময় তিথি দেখল আকাশের পকেট থেকে একটা ছোট্ট পুরনো লকেট বেরিয়ে আসছে। লকেটটা দেখে তিথির বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। এই লকেটটা তো খুব চেনা লাগছে, ঠিক যেন আমার লকেটটার মতো। এই লোকটার চোখে মুখে এত কাঠিন্য কেন? এমনকি অজ্ঞান অবস্থায়ও ওর ব্রু কুঁচকে আছে। কে এই লোক? আর কেনই বা একে দেখে আমার নিজের হারানো কোনো স্মৃতির কথা মনে পড়ছে? মনে হচ্ছে এর সাথে আমার অনেক জন্মের সম্পর্ক। তিথি দ্রুত নিজের ফোন বের করে অ্যাম্বুলেন্স ডাকলো। সে নিজের সাথে গেল না, কারণ সে পুলিশি ঝামেলায় জড়াতে চায় না। সে শুধু আড়াল থেকে দেখল আকাশকে স্ট্রেচারে তোলা হচ্ছে। এরপর তিথি সেখান থেকে নিজের স্কুটি নিয়ে চলে গেল। সে নিজেও জানে না এই আকাশ আসলে তার আপন বড় ভাই ছিল, যাকে ছোটবেলায় এক ভয়ানক ষড়যন্ত্রে তাদের পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। পরের দিন সকালে হাসপাতালের বেডে যখন আকাশের জ্ঞান ফিরল, সে দেখল তার চারপাশে হৃদয় আর অসংখ্য বডিগার্ড পাহারা দিচ্ছে। হৃদয়ের চোখে মুখে তখন স্বস্তি। আমি এখানে কিভাবে এলাম? যারা হামলা করেছিল তাদের কি অবস্থা? বস, আপনি অল্পের জন্য বেঁচে গেছেন। আপনার গাড়িটা পুরো দুমড়ে মুচড়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ একজন আপনাকে গাড়ি থেকে বের করে প্রাথমিক চিকিৎসা দিয়েছিল। আপনার মাথায় ব্যান্ডেজটাও খুব সুন্দর করে করা ছিল। হাসপাতালের সিসিটিভি ফুটেজে আমরা শুধু একটা মেয়ের আবছা ছায়া দেখেছি, যে আপনাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েই চলে গেছে। তাকে আমরা এখনো খুঁজে পাইনি। একটা মেয়ে এই আগুনের মাঝে এসে সে আমাকে বাঁচালো? তার মানে সে নিশ্চয়ই সাধারণ কেউ নয়। হৃদয়, যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার চাই। সে আমার প্রাণ বাঁচিয়েছে, নাকি ওর পেছনে অন্য কোনো রহস্য আছে? সেটা আমাকে জানতেই হবে। আকাশ জানালার বাইরে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে কাল রাতে সেই মেয়েটি ছোঁয়ায় এক অদ্ভুত পরিচিতি ছিল। সে তার গলা লকেটটা হাত দিয়ে দেখল লকেটটা ঠিক আছে। আকাশের মনে এক বিচিত্র কৌতূহল দানা বাঁধল। সে তো মানুষকে কেবল মারতে শিখেছে, কেউ তাকে এভাবে নিঃস্বার্থভাবে বাঁচাতে পারে এটা তার ভাবনার বাইরে ছিল। অন্যদিকে তিথি তার ছোট্ট ঘরে বসে জানালা বাইরে তাকিয়েছিল। তার হাতে সেই লকেটের মতো দেখতে আরেকটি পূর্ণ ছবি। কাল যাকে বাঁচালাম লোকটার নামটাও তো জানা হলো না, কিন্তু ওর ওই লকেটটা আমাকে খুব অস্থির করে তুলছে।
মা বলেছিল আমার একজন বড় ভাই আছে, সেও কি তবে এমন রাগী ছিল? লোকটাকে আবার কি দেখা পাবো? কেন জানি মনে হচ্ছে আমাদের আবারও দেখা হবে। আকাশ হাসপাতালের বেড থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। হাসপাতাল থেকে ফেরার পর আকাশের মেজাজ খুব খিটখিটে হয়ে আছে। তার মনে বারবার সেই মেয়েটির মুখ ভেসে উঠছে যে তার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু আকাশ যখন নিজের অন্তর্মহলে এই রহস্য নিয়ে ভাবছে, তখন শহরের অন্ধকার কোণে বসে জুলফিকারের লোকেরা এক নোংরা পরিকল্পনা করছে। তারা ধরে নিয়েছে যে মেয়েটি আকাশকে ওভাবে জমে দোয়ার থেকে ফিরিয়ে এনেছে সে নিশ্চয়ই আকাশের কলিজার টুকরা কেউ। জুলফিকারের ডান হাত রাকা তার চামচাতে নিয়ে ঠিক করলো আকাশকে শায়েস্তা করতে হলে ওই মেয়েটাকে টোপ হিসাবে ব্যবহার করতে হবে। শোন তোরা, ওই মেয়েটাকে যেভাবেই হোক তুলে নিয়ে আয়। আকাশকে আমরা সামনে থেকে মারতে পারছি না, কিন্তু দুর্বল জায়গায় আঘাত করলে ও নিজে এসে আমাদের পায়ে পড়বে। হ্যাঁ, এবার এই মেয়েটা কোথায় থাকে? কাল সকালের মধ্যেই আমার খবর চাই। পরদিন দুপুরবেলা তিথি টিউশনি শেষ করে ধীর পায়ে বাড়ির দিকে ফিরছিল। রোদ চনচনে হলো, আকাশটা একটু মেঘলা ছিল। তিথি যখন একটা নির্জন গলি পার হচ্ছে, হঠাৎ একটা কালো মাইক্রোবাস তার সামনে এসে থামলো। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে দুজন গুন্ডা লোক নেমে এলো। তিথি ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তারা খপ করে তিথির মুখ চেপে ধরল। তিথি হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করলো, কিন্তু ওদের গায়ে জোরে কাছে সে পেরে উঠল না। তাকে চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে গাড়িটা ঝড়ের বেগে ধুলো উড়িয়ে চলে গেল। তিথিকে নিয়ে যাওয়া হলো শহরের একদম শেষ মাথায় একটা পুরনো ভাঙ্গাচোরা গুদামে। সেখানে চারিদিকে শুধু মাকড়সার জাল আর ধুলো। লোকগুলো তিথিকে একটা শক্ত কাঠের চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে হাত পা কষে বেঁধে দিল। তিথি যন্ত্রণায় আর ভয়ে ডুকরে কেঁদে উঠল। তার চোখের বাঁধন খুলতেই সে দেখল সামনে রাখা দাঁড়িয়ে এক পৈশাচিক হাসি হাসছে। আপনারা কারা? আমাকে কেন এভাবে ধরে এনেছেন? আমি তো গরিব মানুষ, টিউশনি করে চলি। আমার কাছে তো কোনো টাকা নেই, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার মা বাড়িতে একা, আমার জন্য বসে আছে। চুপ কর ছুরি, তোর কাছে টাকা চাই না, আমরা চাই তোর ওই ডন আকাশের খবর। সত্যি করে বল, ওই আকাশের কে হস তুই? সে রাতে তুই কেন নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচাতে গেলি? আর আকাশ এখন কোথায়? ওর ওর আসল আস্তানাটা কোথায় আমাদের বল। আকাশ? কোন আকাশের কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কোনো ডনকে চিনি না। সেদিন রাতে একটা লোককে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম, তাই মানুষ হিসেবে তাকে সাহায্য করেছি। এছাড়া আমি আর কিছুই জানি না। আপনারা ভুল করছেন, আমি সত্যিই কাউকে চিনি না। তিথির কথা শুনে রাখার আগে ফেটে পড়ল। সে মনে করলো তিথি ইচ্ছে করে সত্যি কথা গোপন করছে। রাখা ধীর পায়ে তিথির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন খুনের নেশা। সে হাত বাড়িয়ে তিথির চিবুকটা শক্ত করে ধরল। তিথি ব্যথায় কুকড়ে উঠল। রাখা ছাড়ল না। ঢং করিস না, আকাশকে চিনিস না বললেই আমরা বিশ্বাস করবো? হ্যাঁ, তুই যদি মুখ না খুলিস তবে তোকে এখন এখান থেকে কেউ আস্ত নিয়ে যেতে পারবে না। বল আকাশ কোথায়, বল। ওর সাথে তোর কিসের সম্পর্ক? আমি সত্যি বলছি, আমি তাকে চিনি না। ওনার নাম যে আকাশ সেটাও আমি আপনাদের মুখ থেকে প্রথম শুনলাম। আমি শুধু একজন মুমূর্ষু মানুষকে হাসপাতালে পাঠিয়েছি। দয়া করে বিশ্বাস করুন, আমাকে যেতে দিন। রাকে এবার হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে তিথির গালে একটা চড় মারল। চড়ের চোটে তিথির মাথাটা ঘুরে গেল। তার ঠোঁটের কোণ ফেটে টাটকা রক্ত গড়িয়ে পড়ল। তিথি যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু সেখানে তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। রাকা যেন এতে আরও আনন্দ পেল। সে আবারও তিথির উপর হাত তুলল। পরপর কয়েকটা থাপ্পড় আর ধাক্কায় তিথি চেয়ার সহ মেঝেতে পড়ে গেল। তার সারা শরীর ব্যথায় নীল হয়ে উঠেছে, কিন্তু সে সত্যি কিছু জানে না। মুখ খুলবি নাকি তোর এই সুন্দর চেহারাটা আমি চুড়ি দিয়ে চিড়ে দেবো? বল বল আকাশ কোথায়? ঠিক সেই সময় আকাশের প্রাসাদে আকাশ তার রিভলভার পরিষ্কার করছিল। হঠাৎ হৃদয় দৌড়ে রুমে ঢাকলো। হৃদয়ের কপালে বিন্দু বিন্দু ঘামার আতঙ্ক। সে জানালো যে জুলফিকারের লোকেরা সেই মেয়েটিকে তুলে নিয়ে গেছে। খবরটা পাওয়া মাত্রই আকাশের হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ল না, বরং তার হাতের মুঠো আরও শক্ত হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোতে লাগলো। হৃদয়, ওরা আমার প্রাণদাতাকে স্পর্শ করার সাহস দেখিয়েছে।
আকাশ থাকতে কেউ ওর গায়ে হাত দেবে এতটা ক্ষমতা ওদের হয়ে গেছে। গাড়ি বের কর, আজ কোনো গানম্যান যাবে না, আজ আমি একা যাব। যারা ওই মেয়েটার চোখে জল ফেলেছে তাদের শরীর থেকে আমি আজ রক্ত বের করব। আকাশ তার বাইকটা স্টার্ট দিয়ে বাতাসের গতিতে গুদামের দিকে রওনা দিল। তার মাথায় তখন একটাই চিন্তা, তিথি। সে জানে না মেয়েটার নাম কি, কিন্তু তার ভেতরে একটা অংশ চিৎকার করে বলছে ওকে বাঁচাতে হবে। গোদাম ঘরে তখন রাখা একটা চাবুক নিয়ে তিথির দিকে এগিয়ে যাচ্ছিল। তিথি তখনও আধো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। শেষবারের মতো বলছি, বল আকাশ কোথায়? মুখ খুলবি নাকি এবার চাবুকের বাড়ি খাবি? রাখা চাবুকটা উপরে তুলতে একটা বিকট শব্দে গুদামের গেটটা ভেঙে চুরমার হয়ে গেল। ধোয়ার আড়াল থেকে এক ভয়ঙ্কর রূপ নিয়ে ভেতরে ঢুকলো আকাশ। তাই দুহাতে দুটো গোল্ডেন রিভলভার গর্জে উঠল। মুহূর্তের মধ্যে রাখার দুই চামচা মাটিতে লুটিয়ে পড়ল। আকাশকে দেখে রাখার কলিজা শুকিয়ে গেল। সে দ্রুত তিথিকে আড়াল করে বন্দুক ধরতে চাইল, কিন্তু আকাশ তার চেয়েও দ্রুত। সে এক দৌড়ে গিয়ে রাখার কবজি ধরে এমন এক মোচড় দিল যে হাড় ভাঙার শব্দ পুরো গোদামে প্রতিধ্বনিত হলো। তুই ওর গায়ে হাত দিয়েছিস? তুই জানিস না আকাশ যার ওপরে ছায়া দেয় তাকে ছোঁয়ার ক্ষমতা খোদ যমরাজের নেই। তোর যে হাত ওকে আঘাত করেছে সেই হাত আমি আজ ঘুরিয়ে দিব। আকাশ বাঘের মতো রাকার উপর চড়াও হলো। সে কোনো অস্ত্র নয়, বরং নিজের রাগের আগুনে রাকাকে শেষ করে দিচ্ছে। এক একটা লাথি ঘুষিতে রাকা রক্তাক্ত হয়ে গেল। এরপর আকাশ ধীর পায়ে তিথির দিকে এগিয়ে গেল। তিথি তখন অস্পষ্ট স্বরে কাঁপছিল। আকাশ নিচু হয়ে পরম মমতায় তিথির বাঁধনগুলো খুলে দিল। তিথি চোখ মেলে আকাশকে দেখতে ভয়ে আর আবেগে তাকে জড়িয়ে ধরল। আপনি এসেছেন? ওরা আমাকে খুব মেরেছে। আমি তো সত্যি ওদের কিছু বলিনি, আমি খুব ভয় পাচ্ছিলাম। আর ভয় নেই, আমি এসে গেছি। তোকে যারা ছুঁয়েছে তাদের আমি আজ দুনিয়া থেকে মুছে দেব। তুই এখন থেকে আমার আশ্রয়ে আছিস। আকাশ তিথিকে পাজকোলা করে তুলে নিল। তিথি আকাশের বুকের মাঝে এক অজানা শান্তি আর নিরাপত্তা খুঁজে পেল। আকাশের শার্টের হাতা দিয়ে সে তিথির ঠোঁটের রক্তটুকু মুছে দিল। তার কঠোর মনও আজ এক ফালি মায়া খেলা করছে। আকাশ যখন তিথিকে নিয়ে গুদাম থেকে বেরিয়ে আসছিল তখন তার চোখে ছিল ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সে জানে এই মেয়েটি তাকে বাঁচিয়েছিল, আর এখন থেকে এই মেয়েটিকে বাঁচিয়ে রাখা আকাশের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। সে ভাঙ্গাচোরা গুদাম থেকে তিথিকে উদ্ধার করে আকাশ যখন নিজের কালো র্যাপটর গাড়িতে তুলল তখন তার নিজের শ্বাস প্রশ্বাস যেন ভারী হয়ে আসছিল। আকাশ কোনো দিন কারোর জন্য এত অস্থির হয়নি। সে সবসময় শক্ত হৃদয়ের মানুষ হিসাবেই পরিচিত, কিন্তু আজ এই সাধারণ মেয়েটার রক্তাক্ত মুখ দেখে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আকাশ গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তার এক হাতে স্টিয়ারিং আর অন্য হাত দিয়ে সে পেছনের সিটে আধো অজ্ঞান অবস্থায় থাকা তিথির হাতটা শক্ত করে ধরে রেখেছে। হৃদয়, ডাক্তারকে ফোন করো। আমি প্রাসাদে পৌঁছানোর আগেই যেন আমাদের ফ্যামিলি ডক্টর সেখানে হাজির থাকে। আর শমশের যে কয়টা লোক বেঁচে আছে তাদের যেন কালকে সূর্য দেখতে না হয়। আমার শহরে আমার মানুষকে হাত দেওয়ার সাহস ওরা পায় কি করে? আকাশের গর্জনে গাড়ির ভেতরটা কেঁপে উঠল। হৃদয়ের সাথে সাথে ফোনে সবাইকে নির্দেশ দিতে শুরু করলো। কিছুক্ষণ পর গাড়িটা বিশাল রাজপ্রাসাদের সামনে এসে থামলো। আকাশ নিচে গাড়ি থেকে নেমে তিথিকে পাজাকোলা করে কোলে তুলে নিল। প্রাসাদের সব কাজের লোক আর গার্ডরা হা করে তাকিয়ে আছে। তারা জীবনে প্রথমবার দেখছে তাদের বস কোনো মেয়েকে এভাবে পরম মমতায় কোলে নিয়ে ভিতরে ঢুকছে। আকাশ সোজা তাকে নিয়ে তার নিজের রাজকীয় বেডরুমে গেল এবং নরম বিছানায় শুইয়ে দিল। ডাক্তার, দেখুন ওর কি অবস্থা। ওর ঠোঁট পেটে রক্ত বের হচ্ছে, সারা শরীরে মারের দাগ। ওই জানোয়ারগুলো ওকে অনেক কষ্ট দিয়েছে। ও যেন দ্রুত জ্ঞান ফিরে সেই ব্যবস্থা করুন। ডাক্তার খুব সাবধানে তিথিকে পরীক্ষা করতে লাগলেন। আকাশের চেহারায় তখন ছটফটানি। সে রুমের এপাশ থেকে ওপাশ হাঁটছে। তার মনে হচ্ছে এই মেয়েটার জায়গায় আজ যদি তার হারিয়ে যাওয়া বোনটা থাকতো তবে সে হয়তো এভাবেই পাগল হয়ে যেত। কিছুক্ষণ পর ডাক্তার তিথির কপালে একটা ব্যান্ডেজ করে দিলেন এবং স্যালাইন লাগিয়ে দিলেন। ভয় পাবেন না আকাশ সাহেব, মেয়েটা খুব ভয় পেয়েছে আর শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ওই চড় থাপ্পড়ের কারণে ওর নার্ভে একটু চাপ পড়েছে।
তবে কয়েক ঘন্টা বিশ্রাম নিলে জ্ঞান ফিরে আসবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। ডাক্তার চলে যাওয়ার পর আকাশ তিথির শিওরে এসে বসলো। তিথির শান্ত মুখটা তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আকাশের মনে পড়ল ছোটবেলার সেই দিনের কথা, যেদিন তার ছোট বোন তিথিকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক এই মেয়েটার মতোই তার বোনেরও গালের বাম পাশে একটা ছোট্ট তিল ছিল। আকাশ নিজের অজান্তে তিথির মাথায় হাত রাখলো। ঠিক সেই সময় তিথির হাত থেকে একটা পুরনো লকেট খসে বিছানায় পড়ল। আকাশ লকেটটা হাতে তুলে নিতেই তার সরাসরি যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। এ কি, এই লকেটটা তো আমাদের বংশের সেই আদি লকেট, যেটা আমার বাবা আমার বোনকে পরিয়ে দিয়েছিলেন। এই মেয়েটার কাছে এটা কেন? তবে কি এই মেয়েটা আমার? না, এটা হতে পারে না। এত বছর পর আমার বোন আমার সামনে আসবে? আকাশের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। সে লকেটটা নিজের পকেটে রাখা অন্য একটি ছবির সাথে মেলাতে চাইল। ঠিক সেই মুহূর্তে তিথি হালকা নড়ে উঠল এবং অস্পষ্ট স্বরে মাকে ডাকতে লাগলো। আকাশের বুকের ভেতরটা মোচু দিয়ে উঠল। সে তিথির আরো কাছে ঝুঁকে এলো। মা, মা তুমি কোথায়? আমাকে মেরো না, আমি সত্যি কিছু জানি না, দয়া করে আমাকে ছেড়ে দিন। ভয় নেই, শান্ত হও। কেউ তোমাকে মারবে না। তুমি এখন নিরাপদ। আমি আকাশ, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমাকে আর কেউ কোনোদিন স্পর্শ করতে পারবে না। তিথি ধীরে ধীরে চোখ খুলে চারপাশটা দেখলো। এত বিশাল সুন্দর আর ঘর সে জীবনেও দেখেনি। তার সামনে দাঁড়িয়ে থাকা এই ভয়ঙ্কর মানুষটা চোখে এখন আর কোনো রাগ নেই, বরং সেখানে এক অদ্ভুত মায়া খেলা করছে। তিথি আকাশকে দেখে একটু লজ্জা পেল এবং উঠে বসার চেষ্টা করলো। আপনি আপনি আমাকে বাঁচিয়েছেন। আমি তো ভেবেছিলাম আমি আর বাঁচবই না। ওরা আমাকে কেন মারছিল আমি এখনো জানিই না। আপনার জন্যই তো আজ আমার এই অবস্থা, তাই না? হ্যাঁ, আমার কারণেই তোমাকে এই কষ্ট সইতে হয়েছে। কিন্তু কথা দিচ্ছি, যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের আমি এমন শাস্তি দেব যে তারা মরার জন্য দোয়া চাইবে। তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায়? আমার নাম তিথি। আমি টিউশনি করি আর আমার মার সাথে একটা ছোট্ট বাসে থাকি। আমার বাবা নেই, মাই আমার সব। আমি এখন বাড়ি যেতে চাই। আমার মা খুব দুশ্চিন্তা করছেন। তিথি নামটা শোনা মাত্রই আকাশের হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তার বোনের নামও ছিল তিথি। সে নিজেকে কোনো মতে সামলে নিল। সে এখনই তিথিকে কিছু বলতে চায় না। সে আগে নিশ্চিত হতে চায় যে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া রক্ত কিনা। তোমার শরীর এখন খুব দুর্বল তিথি, তুমি এখন বাড়ি যেতে পারবে না। আমি আমার লোক পাঠিয়ে তোমার মাকে খবর দিয়েছি যে তুমি একটা কাজে একটু বাইরে আসো। আজ রাতটা এখানেই থেকো, কাল সকালে আমি নিজে তোমাকে পৌঁছে দেব। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আমি তো আপনার কেউ না। সে রাতে তো আমি শুধু মানুষ হিসেবে আপনাকে সাহায্য করেছিলাম। তার জন্য আপনি নিজের জীবন বাজি রেখে আমাকে ওই গোদাম থেকে উদ্ধার করলেন কেন? জানি না কেন করেছি, শুধু এটুকুই জানি তোমাকে যখন ওরা মারছিল তখন আমার মনে হচ্ছিল ওরা আমার কলিজায় আঘাত করছে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আর আকাশ কখনো কারো ধার ধারে না। আজ থেকে তুমি আমার সুরক্ষায় থাকবে। তিথি আকাশের এই গভীর কথাগুলো মানে বুঝতে পারল না, তবে সে মনে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করল। আকাশের এই রাজকীয় ব্যক্তিত্ব আর তার সুরক্ষার চাদর তিথিকে মোহিত করে ফেল। সে বুঝতে পারল এ লোকটা বাইরে থেকে যতটাই কঠিন হোক না কেন, ভেতর থেকে সে বড্ড একা আর মায়াবী। আকাশ রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় হৃদয়ের দিকে তাকে এক রহস্যময় হাসি দিল। হৃদয়, তিথির বাড়ির ঠিকানা বের কর। ওর মায়ের সাথে কথা বলে সব কিছু জান। আর এই লোকটার রহস্য বের কর। যদি আমার সন্দেহ সত্যি হয় তবে এই শহর কাঁপবে নতুন এক খবরে। আকাশ ফিরে পেয়েছে তার আকাশকে। আকাশ যখন ড্রয়িং রুমে গিয়ে গ্লাসে পানি ঢালছিল তখন তার চোখে দৃষ্টি ছিল আগামীর এক বিশাল পরিকল্পনা। একদিকে বোনকে ফিরে পাওয়ার আনন্দ আর অন্যদিকে শত্রুদের চিরতরে শেষ করা জেদ। আকাশ জানে এরপরের লড়াইটা হবে আরও ভয়ঙ্কর, কারণ এবার তার দুর্বলতা তার নিজের প্রাসাদে, আর তাকে রক্ষা করাই এখন আকাশের একমাত্র ধর্ম। সকালে মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে তিথির চোখে মুখে এসে পড়ছে।
কালকে সেই বিভীষিকাময়ী রাতের পর এই প্রথম তিথি শান্তিতে একটু ঘুমাতে পেরেছে। তার ঘুম ভাঙতে সে দেখল আকাশ ঘরের এক কোণে একটা সোফায় বসে আছে। তার হাতে একটা কফির কাপ থাকলেও দৃষ্টি ছিল জানালার বাইরে আকাশের দিকে। আকাশকে ওভাবে বসে থাকতে দেখে তিথি একটু অপ্রস্তুত হয়ে পড়ল এবং গায়ের চাদরটা ঠিক করে খুব সাবধানে বিছানার উঠে বসল। ঘুম ভেঙেছে তোমার? শরীরের ব্যথা কি একটু কমেছে? বেশি জোরে করো না, ডাক্তার বলেছে তোমার বিশ্রামের প্রয়োজন। আমি এখন অনেকটা ভালো আছি, কিন্তু আপনি এখানে সারা রাত এভাবে বসেছিলেন। আপনার নিজেরও তো বিশ্রাম দরকার। আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। এখন দয়া করে আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিন। মা হয়তো সারা রাত আমার চিন্তায় ঘুমাননি। আকাশের মনে তখন তোলপাড় চলছে, কিন্তু সে তা প্রকাশ হতে দিল না। সে কাল সারারাত ওই লকেটটার দিকে তাকিয়ে ভেবেছে এটা কি আসলে সম্ভব। সে তিথির কথায় সরাসরি কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। আকাশ তার দামি কালো ব্লেজারটা গায়ে জড়িয়ে নিল এবং তিথিকে ইশারায় তৈরি হতে বলে রুম থেকে বেরিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ ছিল এক অমোঘ কাঠিন্য। কিছুক্ষণ পর আকাশের বিশাল কালো মার্সিডিজ গাড়িটা শহরের অলিগলি পেরিয়ে একটা ছিমছাম পাড়ার সামনে এসে থামল। এলাকাটা খুব একটা উন্নত নয়, কিন্তু খুব শান্ত। তিথি যখন তার বাড়ির গলিটা দেখিয়ে দিল, আকাশের বুকের ভেতরটা ধপ করে জ্বলে উঠল। এই গলিটা তার বড্ড চেনা, কারণ ছোটবেলায় সে এখানে ধুলোবালি মেখে খেলা করত। গাড়ি থেকে নেমে আকাশ যখন তিথির সাথে তার ছোট্ট বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো, তখন তার হাত দুটো অজানা আশঙ্কায় কাঁপছিল। তিথি দরজার কড়া নাড়ল। ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, যার শোনা মাত্রই আকাশের পায়ের তলার মাটি সরে গেল। আচ্ছা মা, এত দেরি কেন করলি? আমি সারাটা রাত জানালার ধারে বসে কাটিয়েছি। দরজাটা খুলতেই সামনে এসে দাঁড়ালেন এক মাঝবয়সী মহিলা। সাদা সুধীর শাড়ি, মুখে বয়সের ছাপ থাকলেও এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে। মহিলাকে দেখা মাত্রই আকাশের চোখের সামনে 15 বছর আগে সব স্মৃতি মতো ভেসে উঠল। ইনি তার মা, যাকে সে একদিন মৃত বলে জেনে এসেছে। আজ নিজের চোখের সামনে মাকে জীবিত দেখে আকাশ যেন বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখের কোণে অজান্তে জল চলে এলো, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। তুই ঠিক আছিস তো মা? কোনো বিপদ হয়নি তো? এই লোকটাকে, এনার সাথে কি তুই কাজে গিয়েছিলি? হ্যাঁ মা, ইনি আকাশ সাহেব। ওনার জন্যই আমি কাজটা পেয়েছি, আর উনি আমাকে নিরাপদে পৌঁছে দিলেন। তিথির মা এবার সরাসরি আকাশের দিকে তাকালেন। আকাশ তখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কাঁপছিল। মনে হচ্ছিল এখনই চিৎকার করে মাকে জড়িয়ে ধরে বলে যে তার হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে। কিন্তু পরক্ষণে তার মনে পড়ল আন্ডারওয়ার্ল্ডের শত্রুদের কথা। মায়ের জীবন রক্ষার্থে আকাশকে আজ নিজের আবেগ পাথর করে ফেলতে হলো। তিথির মা পরমমতায় আকাশের কপালে হাত দিতে চাইলেন, কিন্তু আকাশ এক ঝটকায় পিছিয়ে গিয়ে নিজের চোখের জল আড়াল করার জন্য কালো চশমাটা পরে নিল। আপনি এমন করছেন কেন বাবা? আপনার চোখ দুটো বড্ড লাল দেখাচ্ছে। আপনাকে দেখে কেন জানি আমার খুব চেনা চেনা লাগছে। আপনি কি আমাকে কিছু বলবেন? আপনার মধ্যে আমি কার ছায়া যেন দেখতে পাচ্ছি। আপনার নামটা কি জানতে পারি বাবা? আমার নাম আকাশ, আর চেনা লাগার কোনো কারণই নেই। আমি এই প্রথম আপনার সামনে এসেছি। ধুলাবালি পড়ে চোখে জ্বালা করছিল, তাই চোখে লাল হয়েছে। তিথি ঠিক আছে, ওকে সাবধানে রাখবেন। আমার হাতে সময় খুব কম, আমাকে এখন যেতে হবে। আকাশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে প্রায় দৌড়ে গিয়ে গাড়িতে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে সে ঝড়ের গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। লুকিং গ্লাসে দেখলো তার মা এখনো দরজায় দাঁড়িয়ে তার চলে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে আছেন। আকাশ কিছুটা দূরে যেতেই আকাশ স্টিয়ারিংয়ে সজোরে ঘুষি মারল এবং চিৎকার করে নিজের সব যন্ত্রণা উগরে দিল। তার মনে হলো এই ক্ষমতা আর এই টাকা সব বৃথা যদি সে নিজের মাকে মা বলে ডাকতে না পারে। কেন আমার সাথে এমন করেছো খোদা? 15 বছর পর আমার মাকে সামনে পেয়েও আমি পরিচয় দিতে পারলাম না। আমি যদি আজ আবেগের বশে পরিচয় দিয়ে দিই, তবে কালই শত্রুরা ওনার বুক ঝাঁঝরা করে দেবে। আমি সেটা হতে দেব না। যতক্ষণ না আমি সব শত্রুকে শেষ করছি, ততক্ষণ আমি ওদের জন্য শুধু একজন অচেনা মাফিয়া ডন। আকাশ নিজের চোখের জল মুছে নিয়ে চোখে এক পৈশাচিক জিদ নিয়ে এলো। সে বুঝতে পারল তার মা আর বোন এতদিন তার শত্রুদের চোখের আড়ালেই ছিল, এই সাধারণ বাড়িতে বেঁচে ছিল।
আকাশ গাড়ির ফোনটা তুলে তার অ্যাসিস্ট্যান্ট হৃদয়কে কল করলো। আকাশের কণ্ঠস্বর তখন বরফের মতো শীতল। হৃদয়, তিথির বাড়ির চারপাশে এখনই সিসিটিভি ক্যামেরা আর আমার সেনা কমান্ডারদের মোতায়েন করো, কিন্তু এমনভাবে করবি যাতে ওরা নিজেরাও বুঝতে না পারে, কোনো মৌমাছিও যেন এই বাড়িতে না ঢুকতে পারে। আর শোন, জুলফিকারকে খুঁজে বের কর। ও আমার পরিবারকে আমার থেকে আলাদা রেখেছিল, এর সাজা ও কল্পনাও করতে পারবে না। বাড়ির ভেতরে তিথি তার মাকে অবাক হয়ে দেখছিল। সে বুঝতে পারল না কেন আকাশ সাহেব ওভাবে রুড আচরণ করে চলে গেলেন, কিন্তু তার মা তখনও ঘরের মধ্যে ছিলেন। তিনি নিজের বুকের উপর হাত রেখে বিড়বিড় করে বলছিলেন যে এই ছেলেটার গলা স্বর আর চোখ একদম তার হারানো ছেলে রাজুর মতো। অন্যদিকে আকাশ তখন তার ডেরায় ফিরে নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। পরিবারের সুরক্ষার জন্য সে এখন আস্ত একটা শহর জ্বালিতেও দ্বিধা করবে না। মাকে ফিরে পাওয়ার পর আকাশের জীবনে মোড় যেন পুরোপুরি ঘুরে গেছে। সে এখন আর আগে সেই বেপরোয়া মাফিয়া কিং নেই, বরং সে এক অদৃশ্য ছায়া যে তার পরিবারকে আগলে রাখছে। আকাশের দিন শুরু হয় তিথির বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে, আর রাত শেষ হয় ওই বাড়ির গেটে নিজের বিশ্বস্ত লোক পাহারায় আছে কিনা তা নিশ্চিত করে। আকাশ জানে আন্ডারওয়ার্ল্ডে তার শত শত শত্রু এখন সুযোগ খুঁজছে তাকে দুর্বল করার, আর তার সবচেয়ে বড় দুর্বলতা হলো তার মা আর বোন। তাই সে নিজেকে পাথরের মতো কঠিন করে রেখেছে যাতে কেউ বুঝতে না পারে এই সাধারণ পরিবারটির সাথে তার কোনো রক্তের সম্পর্ক আছে। হৃদয়, তিথি কি আজ কলেজে গিয়েছে? ওর আশেপাশে যারা ছদ্মবেশে আছে তারা যেন এক মুহূর্তের জন্য নজর না সরায়। আর শোন, ভুল করেও যেন আমার নাম ওদের সামনে না আসে। ওরা জানবে ওদের উপর উপরওয়ালার কোনো শক্তির আশীর্বাদ আছে, কিন্তু সেই শক্তিটা কে সেটা গোপনই থাকবে। আকাশের এই নির্দেশে হৃদয় মাথা নিচু করে সায় দিল। আকাশ তার বিশাল অফিসের জানালার পাশে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেল। সে নিজেকে তিথির সামনে থেকে সরিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু তার মন সারাক্ষণ ওই ছোট্ট বাড়িটাতেই পড়ে থাকে। ওদিকে তিথি বেশ কয়েকদিন ধরে এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। সে যখন রাস্তা দিয়ে হাঁটে তার মনে হয় কেউ একজন দূর থেকে তাকে পাহারা দিচ্ছে। প্রথম প্রথম সে ভয় পেত, কিন্তু এখন সে খেয়াল করছে যে ওই অদৃশ্য ছায়াটা আসলে তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। একদিন কলেজ থেকে ফেরার পথে কয়েকজন বখাটে ছেলে তিথির পথ আটকে দেয়ালো। তারা যখন তিথিকে উত্ত্যক্ত করছিল, ঠিক কোথা থেকে কয়েকজন স্যুট পরা লোক এসে হাজির হলো। কোনো কথা না বলে তারা ওই বখাটেদের এমনভাবে শিক্ষা দিল যে তারা এলাকা ছেড়ে পালালো। তিথি অবাক হয়ে তাদের পরিচয় জানতে চাইল, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে ভিড়ের মধ্যে মিশে গেল। তিথি বাসে ফিরে মাকে সবটা খুলে বলল। মা, ইদানি খুব অদ্ভুত সব কাণ্ড ঘটছে জানো। আজকেও কয়েকজন গুন্ডা আমার পথ আটকিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে কিছু অচেনা লোক এসে আমাকে বাঁচালো। শুধু তাই নয়, কাল আমাদের বাজার করার সময় দেখলাম কে যেন বিলটা আগেই দিয়ে রেখেছে। আমাদের জীবনে যেন কোনো এক জাদুর ছোঁয়া লেগেছে। তুমি কি বুঝতে পারছো মা এসব কেন হচ্ছে? আমিও তো তাই ভাবছি মা। আমাদের পাড়ার মুদি দোকানদার বলল কে একজন নাকি 1 বছরের চাল ডাল আর তেলের টাকা দিয়ে গেছে। আমাদের কোনো অভাবেই হতে দিচ্ছে না কেউ। আমার শুধু সেই আকাশ ছেলেটার কথাই বারবার মনে পড়ছে। ওর চোখ দুটো আর গলার স্বর আমাকে কেন জানি খুব টানে, কিন্তু ওই দিন ও যেভাবে হুট করে চলে গেল তাতে তো মনে হয় না সে আমাদের চেনে। তিথির মা জানালার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে আকাশের কথা ভাবছিলেন। তার অবচেতন মন বারবার বলছে ওই ছেলেটাই তার রাজু, কিন্তু যুক্তিতে সে তা মেলাতে পারছে না। আকাশ এদিকে তার কালো কাঁচ ঢাকা গাড়িতে বসে দূর থেকে নিজের মায়ের এই দৃশ্য দেখছিল। তার খুব ইচ্ছে করছিল গাড়ি থেকে নেমে মাকে জড়িয়ে ধরতে, কিন্তু সে নিজের মুঠি শক্ত করে নিজেকে সংবরণ করলো। আকাশের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যা সে দ্রুত মুছে ফেলে গলার স্বর কঠিন করে নিল। মা, তুমি ভালো আছো জেনে আমার শান্তি, কিন্তু আমি যদি এখন তোমার সামনে যাই তবে জুলফিকারের মতো জানোয়াররা তোমাকে শেষ করে দেবে। আমাকে এই নিষ্ঠুর অভিনয়টা চালিয়ে যেতে হবে। আকাশ কখনো হারে না, আর আমার পরিবারকে আমি কোনোদিনও হারতে দেব না। আকাশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে দ্রুত গতিতে তার ডেরার দিকে রওনা দিল। সে জানে জুলফিকার খুব শীঘ্রই বড় কোনো চাল চালবে।
আকাশকে আঘাত করার জন্য সে এখন মরিয়া, তাই আকাশ তার প্রতিটি পদক্ষেপ খুব সতর্কভাবে ফেলছে। অফিসের কাজ থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন সবখানেই এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে সে। তিথি মাঝে মাঝে আকাশের কথা ভাবে। তার মনে হয় কেন ওই ক্ষমতাশালী লোকটা তার জন্য গুদাম ঘরে একাই লড়াই করতে গিয়েছিল, কেন সে তাকে নিজের প্রাসাদে নিয়ে সেবা করলো, আর কেনই বা এখন সে একদম ধরছোঁয়ার বাইরে চলে গেছে। একদিন তিথি সাহস করে আকাশের অফিসের নম্বরে কল করলো। সে শুধু ধন্যবাদ দিতে চেয়েছিল। ওপাশ থেকে হৃদয়ের যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো। হৃদয় জানালো আকাশ সাহেব এখন খুবই ব্যস্ত এবং তিনি বাইরে কারোর সাথে কথা বলেন না। তিথি ফোনটা রেখে দিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মনে হলো আকাশ যেন তার জীবন থেকে হুট করে আসা এক ধূমকেতুর মতো, যা আলো দিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেছে। আপনি কেন এমন রহস্যময় আকাশ সাহেব? আমাকে বিপদ থেকে বাঁচালেন, আবার এখন নিজেকে আড়াল করে রাখছেন। আপনি কি আসলে আমার কেউ হন, নাকি আপনার এই দয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি একদিন ঠিকই আপনার এই মুখোশ টেনে ছিঁড়ব। তিথির এই সংকল্প আকাশের কানে পৌঁছালো না ঠিকই, কিন্তু আকাশ অনুভব করতে পারছিল যে তিথি তাকে খুঁজছে। আকাশ নিজের রুমে বসে 15 বছর আগের একটি পারিবারিক ছবি বের করে দেখল। ছবিতে ছোট্ট রাজু তার বোন তিথিকে জড়িয়ে ধরে হাসছে। আকাশ সেই ছবির উপর হাত বুলিয়ে এক মিলান হাসি হাসলো। সে জানে এই লড়াইটা হবে দীর্ঘ, কিন্তু যতদিন পর্যন্ত সে আন্ডারওয়ার্ল্ডের সব কাটা উপরে না ফেলছে ততদিন সে শুধু মাফিয়া কিং হিসাবেই বেঁচে থাকবে, এক মমতাময়ী বড় ভাই হিসাবে নয়। সময় আসুক তিথি, আমি নিজেই তোর সামনে গিয়ে দাঁড়াবো। সেদিন তুই তোর দাদাকে চিনতে পারবি, কিন্তু তার আগে আমাকে এই শহরের প্রতিটি শত্রুকে কবর দিতে হবে। আকাশে যখন ফিরে আসে তখন সে শুধু বিজয়ী হয়েই ফেরে। রাত গভীর হওয়ার সাথে সাথে আকাশের প্রাসাদের ষড়যন্ত্রের গন্ধ আরও ঘনীভূত হতে থাকে। জুলফিকারের লোকেরা তিথির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে ঠিকই, কিন্তু আকাশের কমান্ডারদের নিশ্ছিদ্র পাহারার কারণে তারা ভেতরে ঢোকার কোনো পথ পাচ্ছে না। আকাশ তার ল্যাপটপের স্ক্রিনে সবটা নজরদারি করছে। তার আঙ্গুলগুলো কিবোর্ডের উপর দ্রুত চলছে নতুন কোনো অ্যাটাক প্ল্যান তৈরি করার জন্য। সে জানে সামনে বড় কোনো ধামাকা আসছে, আর সেই ধামাকার জন্য সে পুরোপুরি প্রস্তুত। কলেজের করিডোরে তিথি একমনে দাঁড়িয়েছিল, তার মাথায় ঘুরপাক খাচ্ছে গত কয়েকদিনের সব অদ্ভুত ঘটনা, আকাশ সাহেবের সেই রহস্যময় আচরণ, গুদামঘরের সেই বীভৎস স্মৃতি, আর ইদানিং তাকে ছায়ার মতো অনুসরণ করা সেই মানুষগুলো। সব মিলিয়ে তিথির মস্তিষ্ক যেন কাজ করছে না। ঠিক তখনই পেছন থেকে তার ঘনিষ্ঠ বান্ধবী নীলা এসে তিথির কাঁধে হাত রাখল। নীলা খুব চঞ্চল আর হাসি খুশি একটা মেয়ে, কিন্তু তিথির এমন শুকনো মুখ দেখে সে বেশ অবাক হয়ে তিথির মুখের দিকে তাকালো। কি রে তিথি, অমন মূর্তির মতো দাঁড়িয়ে কি ভাবছিস শুনি? হুম, মনটা তো মনে হয় কোনো গভীর সাগরে তলিয়ে গেছে। কি হয়েছে বল তো? কোনো প্রেমে পড়লি নাকি? হুম। আর বলিস না নীলা, জানিস কিছুদিন ধরে আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের সারাক্ষণ ফলো করছে। আমি যেখানেই যাই আমার মনে হয় একজোড়া চোখ আমাকে দূর থেকে নজরদারি করছে। শুধু আমি নয়, আমার মায়ের আশেপাশেও যেন এক অদৃশ্য পাহারাদার থাকে সব সময়। মানে কিছুই তো বুঝলাম না, খুলে বল তো ব্যাপারটা কি? তোকে কে ফলো করবে? তুই তো কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকিস না। নীলা অবাক হয়ে চোখ বড় বড় করে তিথির দিকে তাকিয়ে উত্তরে অপেক্ষা করতে লাগলো। তিথি তখন প্রথম থেকে সবটা নীলাকে বলতে শুরু করলো। সেই রাতের অ্যাক্সিডেন্ট, আকাশ সাহেবকে বাঁচানো, গুদাম ঘরে তাকে তুলে নিয়ে যাওয়া, এবং সবশেষে আকাশ সাহেবের সেই রণমূর্তি ধারণ করে তাকে উদ্ধার করা। সবটা শুনে নীলা ভয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল। নীলার চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে। সে কল্পনাও করতে পারেনি তার শান্ত বান্ধবীটির জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেছে। নীলা বেশ চিন্তিত মুখে তিথির হাতটা চেপে ধরল। বলিস কি তিথি, এটা তো ভীষণ চিন্তার বিষয় রে। ওই আকাশ লোকটা তো নিশ্চয়ই আন্ডারওয়ার্ল্ডের কেউ, কিন্তু সে কেন তোকে বাঁচালো, আর এখন কেনই বা আড়ালে থেকে তোদের পাহারা দিচ্ছে? আমার তো মনে হচ্ছে বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে। আমাদের কি পুলিশকে জানানো উচিত?
তিথি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কলেজের মেন গেটের সামনে একটা বিকট আওয়াজ করে ধুলো উড়িয়ে এক বিশাল কালো রঙের মার্সিডিস এসে থামলো। কলেজের সব ছাত্রছাত্রী থমকে দাঁড়িয়ে গেল ওই আভিজাত্য আর চকচকে গাড়িটা দেখে। সবার চোখ কপালে। গাড়ি থেকে নামলো এক সুঠাম দেহের যুবক, পরনে দামি কালো স্যুট, চোখে কালো সানগ্লাস। সে আর কেউ নয়, স্বয়ং আকাশ। আকাশ গাড়ি থেকে নেমে সোজা হেঁটে তিথির দিকে আসতে লাগলো। তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল সে সাধারণ কেউ নয়, সে একচ্ছত্র অধিপতি। আকাশকে দেখে নীলা যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে এমনভাবে আকাশের দিকে তাকিয়েছিল যেন আকাশকে সে চোখ দিয়ে গিলে ফেলবে। ওরে বাপ রে, তিথি, উনি কি সেই আকাশ সাহেব? হুম, উনি তো দেখতে একদম তামিল হিরোদের মতো। কি ব্যক্তিত্ব রে বাবা, মনে হচ্ছে চোখ ফেরানোই যাবে না। নীলারামন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকা দেখে আকাশের মেজাজ বিগড়ে গেল। সে এমনিতেই খুব একটা মেয়েদের সঙ্গ পছন্দ করে না, আর তার উপর নীলার এই উৎসুক দৃষ্টি তাকে চরম বিরক্ত করলো। আকাশ তিথির সামনে এসে দাঁড়াতেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে গেল। আকাশ তার সানগ্লাসটা একটু নামিয়ে তিথির দিকে তাকালো। তিথি, চলো, আমার সাথে কথা আছে। তিথি আকাশের এই হঠাৎ আবির্ভাবে বেশ অবাক হলো। কয়েকদিন ধরে যে মানুষটা তার কোনো খবর নেয়নি, আজ সে হঠাৎ কলেজের গেটে কেন? এই ভেবে তিথি বিস্ময়ে আকাশের মুখের দিকে তাকিয়ে রইল। নীলা তখনও ঘোর কাটেনি। সে আকাশকে আপাদমস্তক পর্যবেক্ষণ করছিল। আকাশ নীলার দিকে একবার আর চোখে তাকিয়ে গভীর বিরক্তি প্রকাশ করলো এবং তার কপালে ভাঁজ পড়ল। আকাশ সাহেব, আপনি এখানে? কোনো সমস্যা হয়েছে? আর আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছেন? আমার তো এখনো একটা ক্লাস বাকি আছে। ক্লাসের চেয়ে জীবনের নিরাপত্তা বেশি জরুরি। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। বেশি প্রশ্ন করো না, গাড়িতে বসো, সময় বড্ড কম। আকাশ কথাটা বেশ কড়া গলায় বলল, যাতে তিথি আর কোনো কথা না বাড়ায়। নীলা তখনও ঘোর কাটেনি। সে তিথির হাত টেনে ফিসফিস করে বলল সে এমন রাজপুত্রের সাথে যাওয়ার সুযোগ হাতছাড়া না করতে। নীলার এই পাগলামি দেখে আকাশ আরও রেগে গেল। আকাশ তার পকেট থেকে ফোন বের করে কাউকে একটা মেসেজ দিল এবং তিথির দিকে তাকে একটু ধমকে সুরে কথা বলল। তিথি, আমি দ্বিতীয়বার বলতে পছন্দ করি না, চলো আমার সাথে। আর তোমার এই বান্ধবীকে বলো আমাকে এভাবে যেন ইন্সপেকশন না করে। আমি কোনো চিড়িয়াখানার প্রাণী নই। আকাশের এই কঠিন কথায় নীলা একটু লজ্জা পেয়ে দ্রুত মাথা নিচু করে ফেল, কিন্তু তার মনে মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। সে ভাবছে তিথি কত ভাগ্যবান যে এমন একজন মানুষ তার রক্ষক হয়ে আছে। তিথি বুঝলো আকাশকে এখন না বলা মানে পরিস্থিতি আরো খারাপ করা। সে ব্যাগটা গুছিয়ে নিয়ে নীলার দিকে তাকালো। নীলা, আমি আসছি রে, তুই ক্লাসটা করে নিস, আমি পরে তোকে ফোন দিব। সাবধানে যাস তিথি, আর ভাইয়াকে বলিস বেশি রাগ না করতে। রাগলে কিন্তু ওনাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে। নীলা জিভ কেটে হেসে তিথির কানে কানে কথাটা বলল। নীলার এই কথায় আকাশ একবার রাগী চোখে তাকালো, যা দেখে নীলা ভয় পেয়ে চুপ হয়ে গেল। আকাশ আর দেরি না করে তিথিকে নিয়ে গাড়ির দিকে এগোলো। ড্রাইভার আগে দরজা খুলে রেখেছিল। আকাশ তিথিকে গাড়িতে বসিয়ে নিজে গিয়ে স্টারিং ধরল। গাড়ি স্টার্ট দিয়ে সে ঝড়ের গতিতে কলেজ চত্বর ছেড়ে বেরিয়ে গেল। গাড়ির ভেতরে এক পিনপত নীরবতা। আকাশ খুব মনোযোগ দিয়ে ড্রাইভ করছে, কিন্তু তার চল শক্ত হয়ে আছে। তিথি আর চোখে আকাশকে দেখছিল। আকাশ সামনের দিকে তাকিয়ে কথাগুলো বলতে শুরু করলো। তোমার বান্ধবীকে বলবি সবার দিকে ওভাবে তাকিয়ে থাকা ভালো না। দুনিয়াটা তোমার মতো সরল নয় তিথি। আমি চাই না আমার কারণে তোমার বন্ধুদের কোনো ক্ষতি হোক। জুলফিকারের লোকেরা তোমাকে ফলো করছে, তাই তোমাকে নিরাপদে রাখার জন্য আমার আজ সামনে আসতে হলো। তিথি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে তার ধারণা সত্যি ছিল, কেউ তাকে ফলো করছিল। আকাশ যখন গাড়িটা একটা নিরিবিলি রাস্তার পাশে থামলো, তখন তার চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা ফুটে উঠল। আকাশ বুঝতে পারছিল না সে কিভাবে তিথিকে বলবে যে তার জীবন কতটা ঝুঁকির মুখে। আকাশ আর তিথি যখন গাড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক তখনই চারপাশের পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। কিন্তু হঠাৎ সেই নিস্তব্ধতা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ দূরে
আকাশ থেকে এক বিকট যান্ত্রিক শব্দ ভেসে আসতে লাগলো। আকাশ দ্রুত উপরের দিকে তাকিয়ে দেখলো 4-5টি কালো রঙের হেলিকপ্টার খুব নিচ দিয়ে উড়ে আসছে। হেলিকপ্টারগুলো পাখার বাতাসে কলেজের মাঠে ধুলোবালি আর শুকনো পাতা এমনভাবে উড়তে শুরু করলো যেন কোনো শক্তিশালী টর্নেডো আঘাত এনেছে। সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে চিৎকার করে এদিক ওদিক ছুটতে লাগলো। আকাশ বুঝতে পারলো এটা কোনো সাধারণ মহড়া নয়, এটা তার শত্রুদের সরাসরি আক্রমণ। আকাশের চোখে তখন ইস্পাতের মতো কঠোরতা। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে এক হাতে তিথির হাত আর অন্য হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা নীলার হাত শক্ত করে ধরল। নীলা ভয়ে কাঁপছিল আর তিথি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। আকাশ দুজনকে টেনে হিঁচড়ে মাথা নিচু করে কলেজের পেছনে গেটের দিকে দ্রুত এগোতে লাগলো। হেলিকপ্টার থেকে তখন অনবরত লেজার লাইট তাদের উপর পড়ছে, যেন নিখুঁত নিশানায় আকাশকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। মাথা নিচু করো, একদম সোজা হওয়ার চেষ্টা করবে না। নীলা, তিথির হাত শক্ত করে ধরো। আজ কোনো ভয় পাওয়ার সময় নেই। জান বাঁচাতে হলে আমার কথা শোনো। আকাশ তার পকেট থেকে চোখের পলকে ফোনটা বের করলো। সে ফোনের স্ক্রিনে শুধু একটা সিক্রেট কোড লিখে সেন্ড বাটনে চাপ দিল। আকাশের চল তখন শক্ত হয়ে আছে। সে জানে তার ব্ল্যাক টাইগার বাহিনী মাত্র কয়েক মিনিটের দূরত্বে আছে। এদিকে হেলিকপ্টারগুলো ক্রমশ নিচে নেমে আসছে। মনে হচ্ছে যেন এখনই তারা কলেজ গ্রাউন্ডে ল্যান্ড করবে। ঠিক তখনই চারিদিক কাঁপিয়ে ইঞ্জিনের গর্জনে আকাশ বাতাস কম্পিত হয়ে উঠল। 5 মিনিটও পার হয়নি, কলেজের প্রধান ফটক ভেঙে ঝড়ের গতিতে প্রায় কয়েকশো কালো রঙের মার্সিডিজ গাড়ি ভেতরে ঢুকে পড়ল। প্রতিটি গাড়ি একই মডেলের আর কাচে ঢাকা। গাড়িগুলো এসে আকাশ, তিথি আর নীলাকে কেন্দ্র করে এক বিশাল বৃত্ত তৈরি করলো। গাড়িগুলোর এমন হাই স্পিডে ঘুরতে শুরু করলো যে সেখানে শুধু ধুলো পাহাড় তৈরি হলো। কোনো এক হেলিকপ্টার বা কোনো স্নাইপারের পক্ষে সেই ধুলো আর তীব্রগতির গাড়ির দেওয়াল ভেদ করে ভেতরে থাকা কাউকে দেখা অসম্ভব হয়ে পড়ল। গাড়িগুলোর টায়ার ঘর্ষণের শব্দ কান ঝালাফালা হয়ে যাচ্ছিল নীলা আর তিথির। তিথি, এ কি হচ্ছে? আমরা কি মরে যাব? এই লোকটাকে কে রে? এত গাড়ি কোথা থেকে এলো? ভয় পাস না নীলা, আমি জানি না আকাশ সাহেব কে, কিন্তু ওনার উপস্থিতিতে কেন জানি মনে হচ্ছে আমরা মরবো না। তুই শুধু হাতটা ছাড়িস না। গাড়িগুলো কয়েক পাক দিয়ে প্রচণ্ড বেগে কলেজের বিভিন্ন দিক দিয়ে বেরিয়ে গেল। তখন পুরো মাঠ ফাঁকা। হেলিকপ্টারগুলো নিচে নেমে এসে দেখলো সেখানে কেউ নেই। আকাশ, তিথি আর নীলা যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। কয়েকশো গাড়ি। এই বিভ্রান্তিকর কৌশলে শত্রুরা বুঝতেই পারল না আকাশ কোন গাড়িতে করে তাদের চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল। জুলফিকারের লোকেরা উপর থেকে হন্য হয়ে খুঁজল। আকাশ তখন তাদের ধরাছোঁয়ার বাইরে। কিছুক্ষণ পর শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে এক নির্জন বাংলোর সামনে 3টে গাড়ি এসে থামলো। মাঝখান গাড়ি থেকে আকাশ নামলো। তার হাতে তখনও তিথি আর নীলার হাত শক্ত করে ধরা। নীলা গাড়ি থেকে নেমে বমি করতে শুরু করলো, কারণ অত জোরে গাড়ি ঘোড়ার ধাক্কা সে সামলাতে পারেনি। তিথি ফ্যাকাশে মুখে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ তার সানগ্লাসটা খুলে পকেটে রাখলো এবং দীর্ঘশ্বাস ফেলে তিথির দিকে তাকালো। তোমরা এখন নিরাপদে আছো। এখন আমার অনুমতি ছাড়া মশা ঢোকারও ক্ষমতা নেই। তিথি, আমি তোমাকে বলেছিলাম দুনিয়াটা খুবই খারাপ। তুমি আমার প্রাণ বাঁচিয়ে নিজের অজান্তেই এই নরকে ঢুকে পড়েছো। এখন থেকে আমার আদেশ ছাড়া তোমরা কেউ এইখান থেকে এক পাও নড়বে না। আপনি কে আকাশ সাহেব? এত গাড়ি, এত ক্ষমতা, আপনি কি আসলে কোনো সাধারণ ব্যবসায়ী? আজ যা হলো তা দেখার পর আমার মনে হচ্ছে আমি কোনো মস্ত বড় বিপদে জড়িয়ে গেছি। আর আমার মা কি বাড়িতে একা নিরাপদ আছে? আকাশ তিথির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে বলতে চাইল যে তার মাও এখন আকাশের পাহাড়ে আছে, কিন্তু সে নিজেকে সামনে নিল। আকাশের কণ্ঠে তখন এক অদ্ভুত আবেগ, কিন্তু চেহারায় সেই একই গাম্ভীর্য। আকাশ তিথির কপালে ঘাম মুছে দিয়ে খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলো। তোমার মা নিরাপদে আছেন তিথি, আমার উপর ভরসা রেখো। আর আমি কে সেটা জানার চেষ্টা না করাই তোমার জন্য ভালো। শুধু জেনে রাখো, আকাশ বেঁচে থাকতে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি হবে না। এমনকি এই শহর জোরে পুড়ে ছারখার হয়ে গেলেও আমি তোমাদের রক্ষা করব।
নীলা তখন নিজেকে সামলে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আকাশকে দেখছিল। তার মনে হচ্ছিল আকাশ যেন কোনো রূপকথার রাজা, তার তলর দিয়ে সব বিপদ থেকে তাদের আগলে রাখছে। কিন্তু তিথির মনে নতুন করে সন্দেহের দানা বাঁধল, যেন আকাশ তাকে রক্ষা করতে এত কোটি কোটি টাকা আর লোকবল খরচ করছে, কেনই বা সে সবসময় ছায়ার মতো তাদের পাশে থাকছে। তিথি বুঝতে পারলো এই রহস্যের শেষ না দেখা পর্যন্ত সে শান্তিতে থাকতে পারবে না। অন্যদিকে আকাশ তখন বাংলোর বেলকনিতে দাঁড়িয়ে ভাবছিল, জুলফিকারের সাহস বেড়ে গেছে, এবার তাকে সরাসরি জমপুরিতে পাঠাতে হবে। পাহাড়ের উপরে এই নির্জন বাংলোতে এখন শুধু বাতাসের শস্য শব্দ। আকাশ বেলকনিতে দাঁড়িয়ে দূরে পাহাড়ের উপর জমে থাকা মেঘের দিকে তাকিয়ে আছে। আন্ডারওয়ার্ল্ডের দোদর্শ প্রতাপশালী এই মানুষটার চোখের কোণ আজ নোনা জলে ভিজে উঠেছে। 15 বছরের জমানো কষ্ট আর একাকিত্ব যেন আজ বাঁধ ভাঙতে চাইছে। আকাশ দ্রুত হাত দিয়ে চোখটা মুছে নিল, কারণ সে চায় না তার কোনো দুর্বলতা কেউ দেখুক। ঠিক সেই মুহূর্তে পেছনে কারোর পায়ের শব্দ শোনা গেল। কেউ একজন খুব সাবধানে এসে আকাশের ঠিক পেছনে দাঁড়ালো এবং তার কাঁধে খুব নরম করে হাত রাখলো। আকাশ চমকে উঠে পেছনে তাকাতে দেখলো তিথি দাঁড়িয়ে আছে। তিথির চোখে এক অদ্ভুত মায়া আছে, ঠোঁটে এক ফালি স্নিগ্ধ হাসি ফুটে আছে। আর কতকাল এভাবে লুকিয়ে লুকিয়ে কান্না করবি বড় ভাইয়া? নিজের ছোট বোনটার কাছ থেকে নিজেকে আর কতদিন আড়াল করে রাখবি? তিথির মুখে ওই ভাইয়া ডাকটা শোনা মাত্রই আকাশের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার কানে কি শুনল। আকাশের সারা শরীর কাঁপতে শুরু করলো। সে শুকনো গলায় ঢোক গিলে বিস্ময়ে বিমূঢ় হয়ে তিথির দিকে তাকিয়ে রইল। 15 বছর ধরে যে ডাকটার জন্য তার কান তৃষ্ণার্ত ছিল, আজ হঠাৎ সেটা শুনে সে পাথর হয়ে গেল। ভাইয়া? তুই তুই কাকে ভাইয়া বলছিস তিথি? আমি তো তোর কেউ না, আমি শুধু একজন অচেনা মানুষ। আর মিথ্যা বলিস না ভাইয়া, আমি প্রথম দিনই তোকে দেখে চিনতে পেরেছিলাম। যেদিন তোকে রক্তাক্ত অবস্থায় ওই রাস্তায় পেয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তখনই তোর ওই লকেটটা দেখে আমার সব মনে পড়ে গিয়েছিল। মা সব সময় তোর গল্প করত, তোর ছবির দিকে তাকিয়ে কাঁদতো। আমি শুধু চাচ্ছিলাম তুই নিজের মুখে একটা স্বীকার কর, কিন্তু তুই তো একদমই অন্যরকম একটা মানুষ হয়ে গেছিস, নিজেকে পাথর বানিয়ে ফেলেছিস। ভেবেছিলে আমি চিনতে পারবো না? আকাশের আর নিজেকে ধরে রাখার ক্ষমতা থাকলো না। তার ভিতরে সেই কাঠিন্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে তিথিকে সজোরে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। আন্ডারওয়ার্ল্ডের সেই ভয়ানক ডন আজ এক ছোট্ট শিশির মতো তার বোনের কাঁধে মাথা রেখে অঝরে কাঁদছে। 15 বছরে জমানো সব হাহাকার যেন সেই চোখের জলে ধুয়ে মুছে যাচ্ছিল। তৃতীয় আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেও তো তার বড় ভাইকে ছাড়া বড় হয়েছে, ভাইহীন একলা জীবনে কত কষ্ট পেয়েছে। আকাশ তিথিকে নিজের থেকে একটু দূরে সরিয়ে নিয়ে তার কপালে একটা চুমু খেলো এবং ধরা গলায় কথা বলতে শুরু করলো। মাফ করে দিস রে তিথি, আমি তোদের সামনে আসতে চেয়েও আসতে পারিনি। তোদের নিরাপত্তার কথা ভেবে আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম। আমি চাইনি আমার এই রক্তের জগতের ছায়া তোদের ওপর পড়ুক। তোরা যে বেঁচে আছিস এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা ছিল। আজ থেকে তুই আর একা নস, তোর এই ভাই বেঁচে থাকতে কেউ তোকে ছোঁয়ার সাহস করবে না। আমাদের আর কোনো ভয় নেই ভাইয়া, তুই আছিস মানে আমাদের পুরো পৃথিবী আছে। মা যদি জানতে পারে তার রাজু ফিরে এসেছে, তবে মা খুশিতে পাগল হয়ে যাবে। চল না আমরা মার কাছে যাই। ঠিক সেই মুহূর্তে নিচে থেকে বিকট চেঁচামেচি আর ঝগড়ার শব্দ ভেসে এলো। আবেগঘন এই পরিবেশটা মুহূর্তের মধ্যে বিষিয়ে উঠল। আকাশ আর তিথি একে অপরের দিকে অবাক চোখে তাকালো। আকাশ দ্রুত তার চোখ মুছে নিয়ে নিজের সেই কঠোর আর গম্ভীর চেহারায় ফিরে এলো। তারা দুজনেই কৌতূহলী হয়ে বেলকনি দিয়ে নিচে তাকালো এবং দেখলো ড্রয়িং রুমে নীলা প্রচণ্ড রেগে হাত পা নেড়ে চেঁচামেচি করছে, আর আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হৃদয়ের সাথে ঘোর তর্কা বিতর্কিতে লিপ্ত হয়েছে। নীলার রাগী চেহারা দেখে মনে হচ্ছে সে এখনই বাড়িটা মাথায় তুলবে। আপনি কে শুনি? আমাকে আটকে রাখার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি এক্ষুনি বাড়ি যাব। আমার কলেজ আছে, আমার কাজও আছে। আপনাদের এই নাটক আর কতক্ষণ চলবে শুনি? আমাকে পথ ছাড়ুন বলছি, ছাড়ুন পথ। ম্যাডাম, বোঝার চেষ্টা করুন, বসের কড়া নির্দেশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বাংলো থেকে কেউ বেরোতে পারবে না।
বাইরে আপনার জীবনে ঝুঁকি আছে, দয়া করে শান্ত হয়ে বসুন, চিৎকার করবেন না। আমি কোনো বসের নির্দেশ মানি না। আপনাদের ওই গম্ভীর বসকে ডাকুন। সে কি নিজেকে কোনো রাজ্যের রাজা মনে করে নাকি? আমি যাব মানে যাবই। আপনি আমার রাস্তা ছাড়ুন বলছি, নইলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। নীলার এমন আক্রমণাত্মক মেজাজ দেখে আকাশ আর তিথি দ্রুত নিচে নেমে এলো। আকাশকে সিঁড়ি দিয়ে নামতে দেখে হৃদয় একটু থতমত খেয়ে পিছিয়ে গেল, কিন্তু নীলা তখনও রেগে তপড়াচ্ছে। নীলার কাছে আকাশ একজন জেদি আর উদ্ধত লোক ছাড়া আর কিছুই নয়, কিন্তু সে জানে না যে আকাশের এই নির্দেশের পেছনেই লুকিয়ে আছে তাদের জীবন বাঁচানোর লড়াই। আকাশ খুব ঠান্ডা কিন্তু কঠিন গলায় নীলার দিকে তাকিয়ে কথা বলল। নীলা, শান্ত হও। হৃদয় যা বলছে ঠিক বলছে। বাইরে হেলিকপ্টার দিয়ে তোমার উপরে হামলা করার চেষ্টা করছে, সেটা কি এত দ্রুত ভুলে গেলে? এখন বাইরে যাওয়ার মানেই সরাসরি মৃত্যুকে আমন্ত্রণ জানানো। আমি মৃত্যুকেও ডরাই না। আপনি তো তিথির জন্য এত কিছু করেছেন, আমাকে কেন আটকে রাখছেন? আমি আপনার আশ্রয়ে থাকতে চাই না। আমাকে এক্ষুনি বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। নীলা আকাশের চোখে চোখ রেখে বেশ তেজের সাথে কথাটা বলল। তিথি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নীলার হাত ধরল। সে জানে নীলা খুব একরোখা, কিন্তু আকাশের সাথে এভাবে কথা বলা মানে বিপদ ডেকে আনা। তিথি নীলাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু নীলা যেন আজ জেদ ধরে বসে আছে। অন্যদিকে আকাশ গভীর বিরক্তি ভরা চোখে হৃদয়ের দিকে তাকালো। হৃদয়ের অবস্থা বেশ কাহিল, কারণ সে কোনোদিন কোনো মেয়ের সাথে এভাবে তর্কে জেতেনি। হৃদয়, ওকে ওর রুমে নিয়ে যাও। আর শোনো, যদি ও পালানোর চেষ্টা করে তবে গেটে বড় তালা লাগিয়ে দেবে। আমার জন্য ওর জীবন ঝুঁকিতে পড়ুক এটা আমি চাই না। তিথি, তুই ওকে বোঝা। আমার এখন অনেক জরুরি কাজ আছে। আকাশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত তার স্টাডি রুমের দিকে চলে গেল, কিন্তু তিথি বুঝতে পারলো বড় ভাইকে ফিরে পাওয়ার আনন্দ একদিকে আর এই অশান্ত পরিস্থিতি সামলানো অন্যদিকে। নীলা তখনও রাগে ফুঁসছে, আর হৃদয় অসহায়ভাবে একপাশে দাঁড়িয়ে আছে। পাহাড়ের বাংলোতে এক অদ্ভুত যুদ্ধের পরিবেশ তৈরি হলো। বাইরে শত্রুর ভয় আর ভেতর নীলা জেদ, কিন্তু আকাশ জানে এই সব কিছুর সমাধান তাকেই করতে হবে, কারণ সে এখন শুধু মাফিয়া কিং নয়, সে এক দায়িত্বশীল বড় ভাইও। আকাশ স্টাডি রুমে চলে যাওয়ার পর ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ সৃষ্টি হলো। হৃদয় দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে আছে, আর নীলার আগে ফুসতে ফুসতে সোফায় বসে পড়ল। তিথি ধীরে ধীরে নীলার পাশে গিয়ে বসলো এবং তার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু নীলা এক ঝটকায় তিথির হাত সরিয়ে দিল। নীলার চোখে তখন অবিশ্বাস আর একরাশ বিরক্তি। তুই কি আমায় বোকা পেয়েছিস তিথি? ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। তোর জীবনের সব গল্প আমি জানি। এতদিন জানতাম তুই আর তোর মা একা, এই দুনিয়ায় তোদের কেউ নেই। এখন হঠাৎ করে এই আকাশ নামক আপদটা কোথা থেকে আসলো শুনি? হুম, উনি নাকি আবার তোর বড় ভাই। এসব নাটক কি তুই আগে থেকে সাজিয়ে রেখেছিলি? নীলার মুখে আকাশকে আপদ বলতে শুনে তিথির বুকটা ফেটে যাচ্ছিল। সে চোখের জল মুছে নিয়ে স্থির দৃষ্টিতে নীলার দিকে তাকালো। তিথি বুঝতে পারলো এখন আর সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নীলার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় তাকে বলতে শুরু করলো। নীলা, ওনাকে আপদ বলিস না। তুই শুধু ওনার বর্তমানের ক্ষমতা আর রাগটাই দেখেছিস, কিন্তু এর পেছনের ইতিহাসটা জানিস না। আজ আমি তোকে সেই গল্পটা শোনাবো যা আমি নিজেও এতদিন বিশ্বাস করতে পারিনি। 15 বছর আগে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে আমাদের পুরো পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছিল। আমার ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে এক অন্ধকার রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। আমরা জানতাম ও মারা গেছে, আর ও জানতো আমরা মারা গেছি। এসব তো সিনেমার গল্পের মতো লাগছে তিথি। একটা ছেলে হারিয়ে গেল আর হুট করে ডন হয়ে ফিরে আসলো, এটা কি বিশ্বাস করা যায়? তিথি একটা মিলান হাসি দিয়ে জানালার বাইরের পাহাড়ের দিকে তাকালো। তার মনে পড়ে যাচ্ছিল আকাশের সেই রক্তাক্ত হাতের কথা, যা দিয়ে সে সেদিন তাকে বাঁচিয়েছিল। তিথি নীলার দিকে ফিরে আবারও বলতে শুরু করলো। বিশ্বাস করা কঠিন রে নীলা, কিন্তু এটাই সত্যি। আকাশ ভাই যখন আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল তখন ও ছিল খুব ছোট একটা বাচ্চা ছেলে। একাই নিষ্ঠুর শহরে কিভাবে বেঁচেছিল জানিস?
ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। মানুষের অবহেলা, অবজ্ঞা আর অপমান ছিল ওর নিত্যদিনের সঙ্গী। কত রাত ও না খেয়ে ফুটপাতে শুয়ে কাটিয়েছে, তার কোনো হিসাব নেই। পেটের দায়ে কখনো অন্যের জুতো পালিশ করেছে, কখনো মানুষের বাড়ির উচ্ছিন্ন খাবার কুড়িয়ে খেয়েছে। তিথির গলার স্বর ধরে আসছিল। সে বলতে লাগলো কিভাবে আকাশ বড় বড় গুন্ডাদের মারধর খেয়ে হার মানেনি। রাস্তায় টুকুর খেয়ে খেয়ে বড় হয় সেই ছেলেটা যখন বুঝতে শিখলো যে এই দুনিয়া শুধু শক্তির ভাষা বোঝে, তখন সে নিজেকে পাথর বানিয়ে ফেলো। আকাশ তিলে তিলে নিজেকে তৈরি করেছে। সে দয়ামায়া বিসর্জন দিয়ে আন্ডারওয়ার্ল্ডে নিজের জায়গা দখল করেছে, যাতে কেউ তাকে অপমান করার সাহস না পায়। আজ তুই যাকে মাফিয়া কিং বলছিস, সেই জায়গাটা পেতে গিয়েও কতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ও তুই কল্পনাও করতে পারবি না। যখন ও নিজের সাম্রাজ্য তৈরি করলো, তখন ও শত্রুরও অভাব থাকলো না। জুলফিকারের মতো মানুষরা ওকে শেষ করার জন্য তককে তককে থাকে। ও যে আজ আমাদের আটকে রেখেছে, সেটা ওর ক্ষমতার দাপট দেখানোর জন্য নয় রে নীলা, সেটা আমাদের জীবন বাঁচানোর জন্য। ও চায় না ওর জীবনের ওই অন্ধকার ছায়া আমাদের গায়ে লাগুক। তিথির কথাগুলো শুনতে শুনতে নীলার রাগী চেহারাটা ধীরে ধীরে নরম হয়ে এলো। সে ভাবতে পারেনি এই উদ্ধূর্ত আর গম্ভীর মানুষটার পেছনে এত বড় এক যন্ত্রণার ইতিহাস লুকিয়ে আছে। হৃদয়ের দিকে তাকাতে নীলা দেখল হৃদয়ের চোখেও এক অদ্ভুত শ্রদ্ধা। হৃদয় আকাশের এই সংগ্রামের দিনগুলোতে সবসময় ছায়ার মতো পাশে ছিল। আমি আসলে বুঝতে পারিনি তিথি। আমি ভেবেছিলাম উনি হয়তো কোনো অহংকারী লোক যে নিজের পাওয়ার দেখাচ্ছে, কিন্তু ওনার অতীতটা যে এতটা কষ্টের ছিল সেটা আমার জানা ছিল না। আমি কি ওনার সাথে খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি? ভাইয়া, তোর ওপর রাগ করবে না রে। ও তো ছোটবেলা থেকে মানুষের গালি আর অপমান শুনে বড় হয়েছে। এখনো শুধু আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তুই শুধু একটু শান্ত থাকিস, তবেই ভাইয়া নিশ্চিন্তে শত্রুদের মোকাবেলা করতে পারবে। নীলা চুপ হয়ে গেল। তার মনের ভেতর এক অদ্ভুত অপরাধবোধ কাজ করতে শুরু করলো। সে মনে মনে ভাবলো যে মানুষটা নিজে এত কষ্ট সয়ে বড় হয়েছে, সে অন্যকে সুরক্ষা দেওয়ার জন্য কতটা মরিয়া হতে পারে। ঠিক সেই সময় স্টাডি রুমে দরজা খুলে আকাশ বেরিয়ে এলো। তার হাতে কিছু ম্যাপ আর একটা ল্যাপটপ। আকাশের চেহারায় সেই একই গাম্ভীর্য, যেন একটু আগে সেই আবেগপ্রবণ মানুষটা আর নেই। আকাশ নীলার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। হৃদয়, বাংলোর পেছনের গেটে পাহারা বাড়াও। আমার মনে হচ্ছে জুলফিকার খুব কাছাকাছি চলে এসেছে। তিথি, তুই নীলাকে নিয়ে ওর উপরের ঘরে যা। কোনো অবস্থাতেই যেন জানালার কাছে যাবি না। আকাশের কণ্ঠস্বরে এক অমুক আদেশ ছিল। তিথি নীলার হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। নীলা যাওয়ার সময় একবার আকাশের দিকে তাকালো এবং তার চোখে আর রাগ ছিল না, বরং ছিল এক গভীর কৌতূহল আর লুকানো শ্রদ্ধা। আকাশ তখন ল্যাপটপের স্ক্রিনে নিমগ্ন। তার মাথায় এখন শুধু যুদ্ধের পরিকল্পনা। সে জানে এই শান্ত বাংলোতে যে কোনো সময় আগুনের বৃষ্টি নামতে পারে, তার জন্য সে পুরোপুরি প্রস্তুত। পাহাড়ের বাংলো থেকে আকাশ তার মা, তিথি আর নীলাকে নিজের প্রধান প্রাসাদে নিয়ে এসেছে। সে ভেবেছিল তার দুর্গের মতো এই প্রাসাদে সবাই নিরাপদ থাকবে, কিন্তু গভীর রাতে যখন পুরো শহর নিস্তব্ধ, ঠিক তখনই আকাশের প্রাসাদের চারপাশ থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল। জুলফিকার এবার তার শেষ চালটি চেলেছে। কয়েকশো সশস্ত্র সন্ত্রাসী আকাশকে ঘিরে ফেলেছে। তারা প্রাসাদের ফটক উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। চারিদিকে বৃষ্টির মতো গুলি আর বোমার শব্দে তিথি আর নীলা ভয়ে চিৎকার করে উঠল। আকাশের মা কাঁপতে কাঁপতে ঘরে কোণে বসে পড়লেন। হৃদয়, সব কটা গেট লক করো। প্যানিক রুমের দরজা খোলো। মা আর তিথিকে এখনই ওইখানে নিয়ে যা। আমি বাইরে গিয়ে ওদের থামাচ্ছি। আজ হয় আমি থাকবো, না হয় জুলফিকারের অস্তিত্ব থাকবে না। আকাশ যখন দেখল তার প্রাসাদ প্রায় শত্রুর কবলে, তখন এক মুহূর্তের জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ভাবল আজ এই ক্ষমতার জন্য তার মা আর বোনকে জীবন দিতে হবে। সে নিজেকে কোণঠাসা মনে করতে লাগলো, কিন্তু যখনই সে দেখল তার মায়ের চোখে সেই পুরনো আতঙ্ক আর তিথির কান্নার শব্দ, তখন আকাশের ভেতরে এক দানব জেগে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, 15 বছর আগে একবার পরিবারকে হারিয়েছি, এবার আর হারাবে না। আকাশ নিজের পকেট থেকে তার প্রিয় রিভলভার দুটো বের করে লোড করে নিল। তার চোখের মনি এখন রক্তবর্ণ হয়ে গেছে। তোরা আমার শান্তিতে আঘাত করেছিস,
এবার তোদের রক্ত দিয়ে আমি এই প্রাসাদের উঠান ধুয়ে ফেলবো। জুলফিকার, তুই আজ আমার সামনে আসবি। ফেরার পথ বন্ধ তোর। আজ তোকে কবর দেওয়ার জন্য আমার নিজের হাতই যথেষ্ট। আকাশ বাঘের মতো গর্জন দিয়ে হলের মাঝখানে বেরিয়ে এলো। শত্রুরা যখন তাকে ঘিরে ধরে গুলি চালাতে শুরু করলো, আকাশ বিদ্যুতের গতিতে ড্রাইভ দিয়ে পিলারের আড়ালে গিয়ে পাল্টা আক্রমণ শুরু করলো। তার প্রতিটা বুলেট যেন এক একটা অভিশাপ হয়ে ঝরে পড়ছে। সে কোনো দয়া দেখাচ্ছে না। আকাশের নিখুঁত নিশানায় জুলফিকারের লোকেরা একের পর এক মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। আকাশ প্রাসাদের করিডোর দিয়ে দৌড়াচ্ছে আর দুহাতে রিভলভার থেকে অনবরত গুলি ছুটছে। অ্যাকশন আর রক্তে পুরো হলরুম ভিজে উঠেছে। হঠাৎ একটা গ্রেনেড এসে আকাশের ঘরের কাছে ফাটলো। আগুনে লেলিহান শিখা যখন ঘরের দরজায় পৌঁছালো, আকাশ তখন পাগলের মতো সেই আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। তার গায়ে শার্ট পুড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে শুধু দেখছে তার মা নিরাপদ আছে কিনা। আকাশ আগুনের মধ্য দিয়ে বেরিয়ে এসে দেখলো সেখানে খোদ জুলফিকার দাঁড়িয়ে আছে, তার হাতে একটা অটোমেটিক গান। অনেক হয়েছে আকাশ, তোর মা আর বোনকে আজ আমি তোর চোখের সামনে শেষ করে দেব। দেখি আজ তোকে কে বাঁচায়। আমার পরিবারের দিকে যদি তুই একটা আঙ্গুল তুলিস, তবে আমি তোকে এমনভাবে মারবো যে তোর লাশ চেনার মতো কেউ থাকবে না। আজ তোর আর আমার শেষ লড়াই। আকাশ আর জুলফিকারের মধ্যে শুরু হলো হাতাহাতি লড়াই। জুলফিকারের হাত থেকে গানটা লাথি মেরে ফেলে দিয়ে আকাশ তাকে জাপটে ধরলো। আকাশ তাকে কয়েকটা খুশি মারছে আর বলছে, এটা আমার মায়ের জন্য, এটা আমার বোনের জন্য, আর এটা আমার 15 বছরের কষ্টের জন্য। জুলফিকার রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে গেল। আকাশ তখন পাশে থাকা একটা ধারালো তলোয়ার হাতে তুলে নিল। তার এই রুদ্রমূর্তি দেখে জুলফিকারের বাকি লোকেরা ভয়ে পালানোর পথ খুঁজতে লাগলো। আকাশের প্রতিজ্ঞা আজ পাহাড়ের চেয়েও কঠিন। সে পুরো প্রাসাদের শত্রুদের প্রায় একাই সাফ করে ফেল। হৃদয়ের কমান্ডো বাহিনীও এসে পৌঁছালো এবং বাকিদের কবজা করলো। যখন সব শান্ত হলো, আকাশ হাঁপাতে হাঁপাতে তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার সারা শরীর রক্তে মাখা ক্ষত বিক্ষত, কিন্তু তার চোখে তখন এক বিজয়ী হাসি। মা, তিথি, আর ভয় নেই। আমি তোদের মরতে দেব না। আজ থেকে এই শহরে জুলফিকার নামে কেউ নেই। তোদের জন্য আমি আকাশ থেকে বজ্রপাত হয়ে নেমে আসব। তিথি আর নীলা প্যানিক রুম থেকে বেরিয়ে এসে দেখলো আকাশ রক্তাক্ত অবস্থায় বীরের মতো দাঁড়িয়ে আছে। তিথি দৌড়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরল। আকাশ তখন নিজের বোনের মাথায় হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস নিল। সে প্রমাণ করে দিল, মাফিয়া কিং শুধু মারতে জানে না, নিজের পরিবারকেও জমে দুয়ার থেকে ফিরিয়ে আনতেও জানে। এ লড়াই আকাশকে আরও শক্তিশালী করে তুলল। এখন তার শত্রু ধ্বংস হয়েছে ঠিকই, কিন্তু এক নতুন রাজত্বের শুরু হলো, যেখানে ভালোবাসাই হবে মূল শক্তি। রাতে সেই রক্তক্ষয়ী যুদ্ধের রেশ এখনও কাটেনি। আকাশের প্রাসাদের দেওয়ালে দেওয়ালে বুলেটের চিহ্নগুলো যেন এক একটা দুঃস্বপ্নের সাক্ষ্য দিচ্ছে। তবে শত্রুরা কখনো পুরোপুরি শেষ হয় না। এক শত্রু বিদায় নিলে আরেকজন ডালপালা মেলে, তবুও জীবন তার আপন গতিতে চলে। ভোরের আলো ফুটতেই আকাশ ঠিক করলো নীলাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবে। মেয়েটা অনেক সহ্য করেছে, তার মা আর তিথি এখন নিরাপদ, কিন্তু নীলার বাবা মা নিশ্চয় মেয়ের চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন। আকাশ নিজের একটা সাধারণ গাড়িতে করে নীলাকে নিয়ে পাড়ার দিকে রওনা দিল। গাড়ির ভেতর নীলা একদম চুপচাপ, তার চোখে একটা অজানা আতঙ্ক আর অপরাধবোধ। সে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল, কিন্তু আকাশ নির্বিকারভাবে ড্রাইভ করে চলেছে। গাড়িটা যখন নীলাদের গলির মুখে এসে পৌঁছালো, তখন দেখা গেল এক ভয়াবহ দৃশ্য। নীলা বাড়ির সামনে মানুষের জটলা, পাড়ার লোকজন ভিড় করে আছে। নীলার বাবা মা দরজার সামনে একদম বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। গত 2 রাত তারা এক ফোঁটা ঘুমাননি, মুখে জলটুকু দেননি। নীলার মা কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে ফেলেছেন। ঠিক সেই সময় আকাশ আর নীলা গাড়ি থেকে নামলো। নীলাকে দেখা মাত্রই পাড়ার চারপাশ থেকে কানাঘুষা শুরু হয়ে গেল। মানুষের মুখ যে বিষের চেয়েও খারাপ হতে পারে তা আজ আকাশ নিজ চোখে দেখল। পাড়ার মাতব্বর রমজান আলী আর তার সাঙ্গপাঙ্গরা বাঁকা চোখে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগলো। পাশের বাড়ির সুমনা খালা, যিনি নিজেকে খুব ধার্মিক বলে দাবি করেন, তিনি ওড়না দিয়ে মুখ ঢেকে টিটকারি মেরে কথা বলে উঠলেন। ও মা, একই কাণ্ড গো। মেয়ে 2 রাত উধাও থাকার পর এখন এক জোয়ান ছেলের সাথে আয়েশ করে গাড়ি থেকে নামছে। আজকালকার মেয়েদের কি একটুও শরম হায়া নেই? মা বাপের মুখটা তো একদম চুনকালি মেখে দিল পাড়ায়।
ঠিক বলেছেন সুমনা ভাবি। আমাদের এই ভদ্র পাড়ায় এসব নোংরামি তো আগে কখনো হয়নি। ছেলেটাকে দেখেন, দেখলেই মনে হয় কোনো মাস্তান বা গুন্ডা। কে জানে এই 2 রাত তারা কোথায় কি অপকর্ম করিয়ে বেড়াইছে। সরি, কে জানে এই 2 রাত তারা কোথায় কি অপকর্ম করিয়ে বেড়াইছে। নীলার বাপের তো উচিত গলায় দড়ি দেওয়ার। নীলার বাবা এসব কথা শুনে মাথা নিচু করে বসে রইলেন। তার মনে হলো মাটি ফাঁক হলে তিনি সেখানে মিশে যেতেন। আর আদরে মেয়েকে নিয়ে পাড়ার লোককে এমন জঘন্য কথা বলছে, অথচ তিনি কিছুই করতে পারছেন না। নীলা দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু প্রতিবেশীর ওই কটু কথাগুলো তীরের মতো তার বুকে বিচ্ছিল। তার মা নীলাকে বুকে টেনে নিতে গিয়েও থমকে গেলেন পাড়ার লোকের ভয়ে। নীলা, তুই কোথায় ছিলি রে মা? এই লোকটা কে? কেন আমাদের এই বয়সে সবার সামনে এমন ছোট করলি? নীলা কোনো কথা বলতে পারছিল না, সে শুধু ফুপিয়ে কাঁদছিল। পাড়ার আরেকজন প্রতিবেশী রফিক মিয়া এক পা এগিয়ে এসে আকাশকে তাচ্ছিল্য করে কথা বলতে শুরু করলো। কিরে ছোকরা, আমাদের পাড়ার মেয়েকে পুষলিয়ে নিয়ে গিয়ে এখন খুব সাধু সাজতে আসছো? হ্যাঁ, তোমাদের মতো ছেলেদের জন্যই তো সমাজটা রসাতলে যাচ্ছে। এখনই এই পাড়া থেকে বের হও, না হলে পুলিশের ভয় আছে কিন্তু। আকাশের ধৈর্য এবার বাদ ভাঙলো। সে এতক্ষণ চুপ ছিল কারণ সে নীলার বাবা মেয়ের সম্মানের কথা ভাবছিল, কিন্তু যখন দেখলো নীলার বাবা অপমানে কোকড়ে যাচ্ছেন আর মানুষগুলো নীলার চরিত্র নিয়ে নোংরা কথা বলছে, তখন আকাশের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। সে ধীর পায়ে রফিক মিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। আকাশের সেই পাথুরে চোখের দৃষ্টি দেখে রফিক মিয়া এক পা পিছিয়ে গেল। আকাশের চেয়ারে এখন এমন এক তেজ যা দেখে পুরো পাড়া মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। মুখ সামলে কথা বলুন। আপনারা যারা এখন নীলার চরিত্র নিয়ে কথা বলছেন, তারা কি জানেন এই মেয়েটা গত 2 রাত মৃত্যুর সাথে লড়াই করছিল? আপনাদের মতো মানুষ এখন নিজেদের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল, তখন এই মেয়েটা একটা ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার সাক্ষী হয়েছিল। ও সেদিন আমার পাশে না থাকতো, তবে আজ হয়তো আপনাদের লাশ গুনতে হতো। নীলা আমার বোনের বান্ধবী, আর ও আমার জন্য বিপদে পড়েছিল। যারা ওর নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, তাদের জিভ আমি নিজে হাতে টেনে ছিঁড়ে ফেলতে পারি। আকাশের এই রুদ্রমূর্তি আর তার গলার স্বরে এমন এক শক্তি ছিল যে রমজান আলী আর সুমনা খালা থতমত খেয়ে গেলেন। কেউ আর একটা শব্দ করার সাহস পেল না। আকাশ নীলার বাবার কাছে গিয়ে একদম নরম হয়ে গেল। সে মানুষটার সামনে দাঁড়িয়ে হাত জোর করলো, যা দেখে হৃদয় বা আকাশের অন্য কোনো লোক বিশ্বাসই করতে পারত না। কাকা, আমাকে ক্ষমা করবেন। আপনার মেয়ে কোনো অন্যায় করেনি। ও আমার কারণে এই বিপদে পড়েছিল। আমি আপনাদের কাছে ঋণী। এই পাড়ার কেউ যদি নীলার দিকে আঙ্গুল তোলে, তবে মনে রাখবেন তার বিচার আমি আকাশ নিজে হাতে করব। আর আপনারা যারা বড় বড় কথা বলছেন, খবরদার, এরপর যদি একটাও উল্টাপাল্টা শব্দ শুনি, তবে এই পাড়া থাকবে, কিন্তু আপনাদের ঘরগুলো থাকবে না। আকাশের এই কথা শোনার পর পুরো এলাকা শ্মশানের মতো নীরব হয়ে গেল। সুমনা খালা আর রমজান আলী সুরসুর করে নিজেদের ঘরে ঢুকে পড়লেন। নীলার পাপা আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত সত্যতা দেখতে পেলেন। তিনি বুঝলেন এই ছেলেটা কোনো সাধারণ গুন্ডা নয়, সে বরং এক রক্ষক। তিনি এগিয়ে এসে নীলার হাত ধরলেন এবং তাকে ঘরের ভেতর নিয়ে গেলেন। আকাশ গাড়িতে ওঠার আগে নীলার দিকে একবার তাকালো। নীলার চোখে তখন একরাশ কৃতজ্ঞতা আর জল। আকাশ কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। সে জানে সে নীলাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে ঠিকই, কিন্তু পাড়ার লোকগুলোর বিষাক্ত নজর এখনো নীলার উপর আছে। আকাশ তার ফোন বের করে হৃদয়কে কল করলো। হৃদয়, নীলাদের বাসার সামনে 24 ঘন্টা পাহারার ব্যবস্থা কর, কিন্তু ছদ্মবেশে। এই পাড়ার কোনো লোক যদি নীলা বা ওর পরিবারকে কোনোভাবে বিরক্ত করে, তবে ওদের এমন শিক্ষা দিবি যে তারা এই জীবনে আর মুখ খুলতে না পারে। আর শোন, নীলার বাবা যদি কোনো আর্থিক সাহায্য বা অন্য কিছু দরকার হয়, সবটা গোপনে করবি। আমার জন্য কোনো নিরপরাধ পরিবার কষ্ট পাবে না। গাড়ি চালিয়ে যাওয়ার সময় আকাশে মনে হলো আন্ডারওয়ার্ল্ডের শত্রুদের চেয়ে সমাজের এই মুখোশধারী মানুষগুলো বেশি ভয়ঙ্কর। তারা তলোয়ার দিয়ে নয়, বরং কথা দিয়ে মানুষের কলিজা ফালাফালা করে দেয়।
আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল সে কি পারবে তার পরিবার আর এই মানুষগুলোকে সবসময় সুরক্ষা দিতে। শত্রু তো সবসময় চারপাশে ওত পেতে থাকে। রাজপ্রাসাদে ফেরার পর থেকে আকাশের দিনগুলো কাটছে চরম এক অস্থিরতায়, কিন্তু তার চেয়েও বেশি খারাপ অবস্থা দিতে সেদিন কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে। মেয়েটা সারাক্ষণ চঞ্চল থাকতো, সে এখন জানালার পাশে বসে ঘন্টার পর ঘন্টা আকাশপানে চেয়ে থাকে। আকাশ তার কাজের ব্যস্ততার মাঝেও লক্ষ্য করেছে যে তিথি ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। একদিন সকালে ড্রয়িং রুমে তিথিকে খুব মনমারা হয়ে বসে থাকতে দেখে আকাশ তার সব কাজ ফেলে বোনের পাশে গিয়ে বসল। আকাশের চোখে মুখে তখন একজন স্নেহময়ী বড় ভাইয়ের মমতা ফুটে উঠল। কি রে তিথি, এভাবে মুখ কালো করে বসে আছিস? কোনো কিছু হয়েছে নাকি কোথাও ঘুরতে যেতে চাস? চল আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর দিয়ে আসি, তোর মনটাও ভালো হয়ে যাবে, মাকেও সাথে নিয়ে নেব আমরা। না রে ভাইয়া, আমরা কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে না। না রে ভাইয়া, আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে না। আসলে আমি নীলার জন্য খুব চিন্তা করছি। বেশ কয়েকদিন হলো ও কলেজে আসছে না। ফোনেও ওকে 1000 বার ট্রাই করেছি, কিন্তু ওর ফোন বন্ধ। সেদিন পাড়ার লোকগুলো ওকে যা তা বলেছিল। আমার খুব ভয় হচ্ছে নীলা হয়তো অপমানে কোনো বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। তিথির কথাগুলো শোনা মাত্রই আকাশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে নিজের অন্ধকার জগতে শত্রুদের দমনে এতই ব্যস্ত ছিল যে নীলার আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। যদিও সে পাহারার ব্যবস্থা করেছিল, কিন্তু মানসিকভাবে নীলা কতটা বিধ্বস্ত সেটা সে একবারও ভাবেনি। আকাশ বুঝতে পারল এখন আর ঘরে বসে থাকা ঠিক হবে না। সে তখনই গায়ের ব্লেজারটা ঠিক করে নিয়ে তৈরি হয়ে নিল এবং তিথির দিকে গম্ভীর মুখে তাকালো। ঠিক বলছিস তিথি, আমাদের জন্য মেয়েটা এত বড় অপবাদের শিকার হলো, আর আমরা এখানে প্রাসাদে শান্তিতে বসে আছি। চল আমরা ওইখানে নীলাদের বাড়িতে যাব, মাকেও সাথে নে, ওনারা হয়তো আমাদের দেখলে একটু ভরসা পাবেন। তোরা তৈরি হয়ে আয়, আমি গাড়ি বের করছি। কিছুক্ষণ পরেই আকাশের চকচকে কালো গাড়িটা গিয়ে থামলো নীলাদের সেই সরু গলিতে। আকাশ, তিথি এবং তার মা যখন গাড়ি থেকে নামলেন তখন পাড়ার লোকজন আবারও জানালার ফাঁক দিয়ে উকিঝুঁকি মারতে শুরু করলো। তার যখন নীলাদের ছোট্ট ড্রয়িং রুমে ঢুকলেন তখন চারিদিকে থমথমে পরিবেশ দেখে তার বুক কেঁপে উঠল। নীলার বাবা মা আগের চেয়েও অনেক বেশি ভেঙে পড়েছেন। বাড়ির জানালাগুলো সব বন্ধ, চারিদিকে কেমন যেন একটা গুমট ভাব। নীলার মা তাদের দেখে কোনো মতে চোখের জল মুছে সোফায় বসতে দিলেন, কিন্তু তার হাত কাঁপছিল। নীলার বাবা অপরাধীর মতো মুখ নিচু করে এক কোণে দাঁড়িয়েছিলেন। আন্টি, নীলা কোথায়? ও কি ঘরে আছে? আমি ওর সাথে একটু দেখা করতে চাই। ও ফোন ধরছে না কেন? ও ঘরেই আছে মা, কিন্তু ও তোর কারোর সাথে কথা বলছে না। সারাদিন অন্ধকারের মধ্যে বসে থাকে, ঠিক মতো দানা পানিও মুখে তুলছে না। পাড়ার লোকগুলো বিষাক্ত কথা সহ্য করতে না পেরে ও নিজেকে একরকম জীবন্ত কবর দিয়ে ফেলেছে। আমাদের হাসি খুশি মেয়েটার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে বাবা, আমরা কিছু করতে পারছি না। নীলার মা আঁচলে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন। তিথি আর তার মা সবটা বুঝতে পারলেন। সমাজের এই বিচারহীন আলোচনা আর নোংরা অপবাদ একটা নিষ্পাপ মেয়েকে জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছে। তিথি আকাশের দিকে তাকালো। আকাশ নির্বাক হয়ে জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের কোণায় এক বিন্দু অনুশোচনা খেলা করছে। হঠাৎ তিথি সোফা থেকে হুট করে উঠে দাঁড়িয়ে সরাসরি আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক অন্যরকম তেজ আর সংকল্পের আভা। ভাইয়া, নীলার সম্মান আমাদের জন্য গিয়েছে। ও আমাদের বাঁচাতে গিয়ে আজ নিজের চরিত্র নিয়ে মানুষের কটু কথা শুনছে। এই সমাজের লোকগুলো ওকে আর কোনোদিনও শান্তিতে মাথা উঁচু করে বাঁচতে দিবে না ভাইয়া। নীলার সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। ভাইয়া, তোমাকেই নীলাকে বিয়ে করতে হবে এবং আজ এই মুহূর্তেই তোমার এই সিদ্ধান্ত নিতে হবে। তিথির মুখে এমন আকাশ ছোঁয়া কথা শুনে ঘরের সবাই যেন পাথরের মতো জমে গেল। নীলার বাবা মা নিজেদের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। আকাশ বিস্ময়ে চোখ বড় বড় করে তিথির দিকে তাকিয়ে রইল। তার মতো একজন অপরাধ জগতের সম্রাট, যার হাতে হাজারো রক্তে রাঙানো, সে কি পারবে নীলার মতো একটা সাধন আর পবিত্র মেয়ের দায়িত্ব নিতে? আকাশ যখন কোনো মতে নিজেকে সামনে নিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই তার মা খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে উঠলেন,
আকাশ, আমি তোকে 15 বছর পর ফিরে পেয়েছি। মা হিসেবে আজ পর্যন্ত তোর কাছে আমি কিছুই চাইনি, কিন্তু আজ আমি তোকে আদেশ করছি, তুই নীলাকে বিয়ে করবি। এই মুহূর্তেই এই বিয়ে হতে হবে। একটা নির্দোষ মেয়ের জীবন আমার চোখের সামনে নষ্ট হতে আমি দিতে পারি না। এটা আমার আদেশ রাজু। নিজের পুরনো নাম আর মায়ের এই করা আদেশ শুনে আকাশ আর না করার বিন্দুমাত্র সাহস পেল না। তার মায়ের চোখে সেই জল আর এই প্রথম করা এক কঠিন আদেশের কাছে আকাশের সব ক্ষমতা আজ নতি স্বীকার করলো। আকাশের মা এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে নীলার বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। ভাইজান, আপনার কোনো আপত্তি আছে কি না বলুন। আমি জানি আমার ছেলেটা সমাজের চোখে হয়তো অন্যরকম, কিন্তু ও নীলাকে রাজরানী করে রাখবে। আপনাদের মেয়ের সম্মান ফিরিয়ে দেওয়ার এটাই একমাত্র পথ। ও আমার ঘরের বউ হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। আকাশ সাহেব অনেক বড় মানুষ, আমাদের মতো সাধারণ পরিবারে উনি বিয়ে করবেন? লোকে তো আরো কত কথা বলবে। নীলার বাবা দোনামোনা করে আকাশের দিকে তাকালে তিথি গিয়ে ওনার হাত ধরল। আঙ্কেল, প্লিজ রাজি হয়ে যান। নীলার জীবনে এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। ভাইয়া ওকে শুধু ভালোবাসবে না, এই পুরো দুনিয়ার সব অন্যায়ের হাত থেকে ওকে ঢাল হয়ে রক্ষা করবে। প্লিজ আঙ্কেল, আমাদের ফিরিয়ে দিবেন না। তিথির মিনতি ভরা গলার স্বর শুনে নীলার বাবার চোখের বাঁধ ভেঙে গেল। সবার এমন আবেগপ্রবণ জোড়াজুড়ি আর আকাশের মায়ের অনর ইচ্ছার সামনে নীলার বাবা আর না করতে পারলেন না। তিনি চোখের জল মুছে সম্মতির মাথা নাড়ালেন। আকাশ নিজের পকেটে হাত দিয়ে শক্ত করে ফোনটা চেপে ধরল। সে বুঝল তার জীবনের মোড় আজ থেকে পুরোপুরি বদলে যাচ্ছে। যে নীলাকে সে বিরক্তি আর অবজ্ঞার চোখে দেখত, আজ সেই মেয়েটাই তার জীবনের জীবনসঙ্গী হতে যাচ্ছে। আকাশের মা তিথিকে বলেন নীলাকে ঘর থেকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর অন্ধকার ঘর থেকে যখন নীলাকে বের করে আনা হলো, তার উস্কো খুস্কো চুল আর লাল হয়ে ফুলে থাকা চোখ দেখে সবার বুক ফেটে পড়ল। নীলা জানতো না বাইরে এই ড্রয়িং রুমে তার জীবনে কত বড় এক ফয়সালা হয়ে গেছে। আকাশের নীলার চোখ যখন একে অপরের উপর পড়ল, তখন এক দীর্ঘ নীরবতা বিরাজ করলো। আকাশ মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করল, যে সমাজ নীলাকে আজ কাঁদিয়েছে সেই সমাজের সামনে সে নীলাকে এমন এক উচ্চতায় বসাবে যে সবাই ওর দিকে তাকাতেই ভয় পাবে। নীলাদের সেই ছোট্ট আর কোমর ড্রয়িং রুমে মুহূর্তে এক গম্ভীর কিন্তু পবিত্র পরিবেশ তৈরি হলো। আকাশে মায়ের জেদ আর তিথির আকুল আবেদনের সামনে আকাশ শেষমেশ নদী স্বীকার করল। আকাশ বুঝতে পারল এ মেয়েটার সম্মান এখন তার নিজের সম্মানের সাথে জুড়ে গেছে। আকাশ তার বিশ্বস্ত লোক হৃদয়কে ফোন করে, তখনই একজন কাজী আর প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে বলল। আধা ঘন্টার মধ্যেই কাজী সাহেব আসলেন। নীলা তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে তার জীবনে এত বড় একটা পরিবর্তন মাত্র কয়েক মিনিটেই ঘটে যাচ্ছে। আকাশে মা তিথিকে বললেন নীলাকে একটু গুছিয়ে দিতে। তিথি তার নিজের ব্যাগ থেকে একটা হালকা লাল রঙের ওড়না বের করে নীলার মাথায় তুলে দিল। নীলার ফ্যাকাশে মুখে সেই লাল ওড়নাটা এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিল। বিয়ে পড়ানোর সময় আকাশ খুব শান্ত ছিল, কিন্তু তার ভেতরে বয়ে যাচ্ছিল এক বিশাল ঝড়। কাজী সাহেব যখন 3 বার কবুল বলতে বললেন, আকাশ খুব গম্ভীর আর ভারী গলায় কবুল বলল। নীলা খুব নিচু স্বরে কাঁপতে কাঁপতে তার সম্মতি জানালো। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে নীলা হয়ে গেল ঈশ্বরে তোরদণ্ড প্রতাপশালী মাফিয়া কিং আকাশের স্ত্রী। কাকা, আপনি একদম চিন্তা করবেন না। নীলা এখন আমার আমানত। ওর দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায় তবে সেটার বিচার আমি খুব কঠিনভাবে করব। আপনারা কালকে আমার প্রাসাদে চলে আসবেন, আমি গাড়ি পাঠিয়ে দিব। এই গলিতে আর আপনাদের থাকার প্রয়োজন নেই। আকাশের কণ্ঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর দায়িত্ববোধ ছিল। নীলার বাবা আকাশের হাত ধরে অঝরে কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পারলেন তার মেয়েকে খোদা এক বিশাল পাহাড়ের নিচে আশ্রয় দিয়েছে, যেখানে কোনো ঝড় তাকে ছুঁতে পারবে না। আকাশ নীলাকে নিয়ে যখন বাড়ির বাইরে বের হলো, তখন পাড়া সেই কুচক্রী লোকজন আবার ভিড় জমালো। সুমনা খালা আর রমজান আলী দূর থেকে চোখ বড় বড় করে দেখছিলেন যে আকাশ নীলার হাত ধরে নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আকাশ গাড়ির কাছে গিয়ে হঠাৎ থেমে গেল। সে ঘুরে পাড়ার লোকগুলোর দিকে এক তীক্ষ্ণ আর ক্রূর দৃষ্টিতে তাকালো। তার চোখে সে অগ্নি দৃষ্টি দেখে রমজান আলী ভয়ে থতমত খেয়ে পিছিয়ে গেল। আকাশ খুব ধীর পায়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। আপনারা যারা গত কয়েকদিন ধরে এই মেয়েটির চরিত্র নিয়ে নোংরা গল্প বানিয়েছেন, তারা শুনে রাখুন, নীলা এখন আমার স্ত্রী। আপনারা যদি এর পরও ওর নামে একটা শব্দ উচ্চারণ করেন
তবে মনে রাখবেন, আমি কোনো আইনের পরোয়া করি না। আপনাদের ঘর বাড়ি আমি এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারি। আজ আমি খুশির দিনে কোনো রক্তপাত করতে চাই না, তাই মাফ করে দিলাম, কিন্তু এরপর কেউ ছাড় পাবে না। আকাশের এই হুঙ্কারে পুরো গলি যেন শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে আর একটাও কথা নেই। আকাশ সগৌরবে নীলাকে গাড়িতে বসিয়ে দিল। গাড়ি চলতে শুরু করলো। নীলা জানালার বাইরে নিজের চেনা গলিটার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন জল, কিন্তু সেই জলে এবার আর অপমান নেই, আছে এক নতুন জীবনের অনিশ্চয়তা আর লুকানো কৃতজ্ঞতা। প্রাসাদে ফেরার পর আকাশের মা আর তিথি মিলে নীলাকে বরণ করে নিলেন। রাত গভীর হওয়ার সাথে সাথে প্রাসাদের ভেতর এক উৎসবের আমেজ শুরু হলো। আকাশের মনে ছিল অন্য চিন্তা। সে জানে জুলফিকারের কিছু লোক এখনো শহরে লুকিয়ে আছে এবং তারা এই বিয়ের খবর শুনে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। আকাশ তার স্টাডি রুমে বসে যখন ম্যাপ দেখছিল, ঠিক তখনই নীলা ঘরে ঢুকলো। নীলা এখনো সেই লাল ওড়নাটা পরে আছে। আকাশ নীলাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আকাশের চেহারায় এখন আর সেই রুক্ষতা নেই। নীলা, আমি জানি এই বিয়েটা তোমার জন্য খুব হুট করেই হয়েছে। তুমি হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না, কারণ আমার জন্যই তোমার এই অবস্থা। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে তোমার যোগ্য সম্মান দেব। তুমি এই প্রাসাদে মালকিন। তোমার কোনো কিছুর অভাব আমি হতে দেব না। আমি আপনাকে ভুল বুঝছি না আকাশ সাহেব, বরং আমি কৃতজ্ঞ যে আপনি আমার বাবার সম্মান বাঁচিয়েছেন। আমি জানি আপনি মাফিয়ার ডন হতে পারেন, কিন্তু আপনি একজন দায়িত্ববান মানুষ। আমি চেষ্টা করব আপনার যোগ্য স্ত্রী হয়ে ওঠার। আকাশের মনটা নীলার কথায় একটু নরম হলো। সে নীলার কাছে গিয়ে তার মাথায় হাত রাখলো। ঠিক সেই সময় জানালার পাশ থেকে একটা গুলির শব্দ হলো। বুলেটটা জানালার কাঁচ ভেঙে আকাশের কাঁধের খুব কাছ দিয়ে চলে গেল। আকাশ এক ঝটকায় নীলাকে মেঝেতে শুয়ে দিল এবং নিজে পজিশন নিল। সে বুঝলো শত্রুরা তার প্রাসাদের একদম কাছে পৌঁছে গেছে। আকাশ তার বেল্ট থেকে রিভলভার বের করলো এবং দাঁতে দাঁত চেপে গর্জন করলো, জুলফিকারের শেষ রক্তবিন্দু না মোছা পর্যন্ত আমার শান্তি নেই। নীলা, তুমি খাটের নিচে চলে যাও। হৃদয়, সব কমান্ডোকে পজিশন নিতে বলো। আজ এই রাত হবে শত্রুদের জন্য শেষ রাত। আমি আমার পরিবারকে রক্ষা করতে নিজের প্রাণ দিতেও প্রস্তুত। বাড়ি তখন গোলাগুলি আর বোমার শব্দে আকাশ বাতাস প্রকল্পিত হচ্ছে। আকাশ তার রুম থেকে বেরিয়ে করিডোর গিয়ে পজিশন নিল। তার দুহাতে রিভলভার গর্জে উঠল। সে যেন একাই এই বিধ্বংসী আগ্নেয়গিরি। শত্রুপক্ষ বড় কোনো পরিকল্পনা নিয়ে এসেছে, কিন্তু আকাশে আজ পাগলের মতো লড়ছে। সে তার মা, বোন আর সদ্য বিবাহিত স্ত্রীর জন্য আজ নিজের মাফিয়া সত্তাকে পুরোপুরি জাগিয়ে তুলেছে। পুরো প্রাসাদ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আকাশের এই মনপূর্ণ লড়াই দেখে হৃদয়ের কমান্ডারও জীবন বাজি রেখে লড়তে লাগলো। লড়াই করতে করতে আকাশ যখন একদল শত্রুকে শেষ করে সিঁড়িতেই নিচে নামছে, ঠিক তখনই দেখলো দূর থেকে একজন স্নাইপার নীলার ঘরের জানালার দিকে বন্দুক তাক করে আছে। আকাশের বুকটা যেন ফেটে গেল। সে কোনো চিন্তা না করে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। প্রাসাদের চারিদিক তখন বারুদের গন্ধ আর বুলেটের আর্তনাদ। আকাশ দেখল স্নাইপারের লাল লেজার লাইটটা নীলার জানালার দিকে স্থির হয়ে আছে। তার কলিজা যেন শুকিয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে আকাশ বাঘের মতো গর্জন দিয়ে সে স্নাইপারের দিকে লক্ষ্য করে পরপর 3টি গুলি ছুঁল। নিখুঁত নিশানা। স্নাইপারটা ছাদ থেকে পড়ে গেল, কিন্তু ততক্ষণে চারপাশ থেকে আরো কয়েক ডজন সন্ত্রাসী প্রাসাদের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। আকাশ বুঝল আজকে সেই রাত, যেদিন হয় সে তার রাজত্ব আর পরিবারকে চিরদিনের জন্য রক্ষা করবে, নয়তো ধ্বংস হয়ে যাবে। আকাশ পাগলের মতো দুহাতে রিভলভার চালাতে চালাতে নিচে নেমে এলো। তার পরনে সাদা শার্ট এখন রক্তে ভিজে লাল হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কোনো ক্লান্তি নেই। সে ড্রয়িং রুমে গিয়ে দেখল হৃদয় আর তার বিশ্বস্ত কমান্ডাররা শত্রুদের প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করছে। ঠিক সে সময় প্রধান ফটক চুরমার করে দিয়ে ভেতরে ঢুকলো জুলফিকার। তার মুখে এক পৈশাচিক হাসি আর হাতে একটি ভারী মেশিন গান। জুলফিকারকে দেখা মাত্রই আকাশের জল শক্ত হয়ে গেল। আকাশ, তুই ভেবেছিলি একটা মেয়েকে বিয়ে করে সংসার করবি আর আমি তোকে ছেড়ে দেব? তোর 15 বছরের সাম্রাজ্য আমি আজ ধুলোয় মিশিয়ে দেব। তোর মা, বোন আর বউকে আজ জমের দুয়ারে পাঠিয়ে তবেই আমি দম নেব। জুলফিকার, তুই আমার শৈশব কেড়ে নিয়েছিস। আমাকে মা বোনের আদর থেকে বঞ্চিত করেছিস।
রাস্তায় ফেলে দিয়েছিস। এতদিন আমি শুধু বেঁচে থাকার জন্য লড়াই করেছি, কিন্তু আজ আমি লড়াই করছি আমার ভালোবাসার জন্য। তোর মতো জানোয়ারের হাত থেকে এই দুনিয়াকে মুক্ত করার সময় এসে গেছে আজ। কথাটি শেষ হওয়ার আগে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। আকাশ আর জুলফিকার একে অপরের দিকে ধাওয়া করলো। মেশিনগানের গতিতে প্রাসাদের দামি ঝাড় লণ্ঠনগুলো ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ল। আকাশ বিদ্যুতের গতিতে ডিগবাজি খেয়ে সোফার আড়ালে গিয়ে পজিশন নিল। তার দুহাতে রিভলভার গর্জে উঠছে আগ্নেয়গিরির মতো। অন্যদিকে তিথি আর নীলা উপরের তলে প্যানিক রুমে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে নিচের এই বিভীষিকা দেখছিল। আকাশের মা তখন জায়নামাজে বসে অঝরে কাঁদছিলেন আর ছেলের জন্য দোয়া করছিলেন। হঠাৎ আকাশ দেখল জুলফিকারের একটি বুলেট হৃদয়ের কাঁধে লাগলো। হৃদয় মাটিতে পড়ে যেতেই আকাশ চিৎকার করে উঠল। সে আর আড়ালে থাকলো না, সরাসরি খোলা ময়দানে বেরিয়ে এলো। জুলফিকারের দিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে সে অনবরত গুলি চালাতে লাগলো। জুলফিকারের শরীরে কয়েকটা গুলি লাগলেও সে মরণ কামড় দেওয়ার জন্য আকাশের দিকে ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে শুরু হলো হাতাহাতি লড়াই। আকাশ জুলফিকারের গলা ধরে সজোরে দেওয়ালে আছাড় মারল। আকাশের প্রতিটি ঘুষিতে ছিল 15 বছরের জমানোর ঘৃণা আর অপমান। এটা আমার মার 15 বছরের কান্নার জন্য, এটা আমার বোনের অসহায়ত্বের জন্য, আর এটা সেই ছোট্ট রাজুর জন্য যাকে তুই অনাথ বানিয়েছিলি। আকাশ জুলফিকারকে মেঝেতে ফেলে তার বুকের উপর চড়ে বসলো। সে পকেট থেকে একটি ধারালো ছোরা বের করলো। জুলফিকার তখন বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু আকাশের শক্তির কাছে সে ছিল তুচ্ছ। আকাশ সজোরে সে ছোড়া জুলফিকারের কলিজায় বিধিয়ে দিল। এক বিকট আর্তনাদ করে জুলফিকারের নিথর দেহটা মেঝেতে এলিয়ে পড়ল। শত্রুপক্ষ তাদের সর্দারকে মারতে দেখে ভয়ে অস্ত্র ফেলে পালাতে শুরু করলো, কিন্তু আকাশের কমান্ডাররা তাদের কাউকে জীবিত ছাড়ল না। পুরো প্রাসাদ নিস্তব্ধ হয়ে গেল। আকাশ হাঁপাতে হাঁপাতে সিঁড়ি করেই বসে পড়ল। তার সারা শরীর থেকে রক্ত ঝরছে, কপাল ফেটে রক্তে চোখ ভিজে গেছে। ঠিক সেই সময় উপর থেকে তিথি আর নীলা আর আকাশের মা দৌড়ে নিচে নেমে আসলেন। আকাশকে ওভাবে রক্তাক্ত অবস্থায় দেখে নীলা চিৎকার করে টুকরে কেঁদে উঠল। সে আকাশের কাছে গিয়ে তার মাথাটা নিজের কোলে তুলে নিল। হে, কি অবস্থা করেছেন নিজে? কেন আমাদের জন্য এত ঝুঁকি নিলেন? কেন? আমি তো বলেছিলাম আমি মরতেও রাজি আছি, কিন্তু আপনার কিছু হলে আমি কিভাবে বাঁচবো? বলুন না, কিভাবে বাঁচবো? আকাশ কোনোদিন হাঁটতে শিখে নেড়ে নীলা, তোদের জন্য আমি নরক থেকেও ফিরে আসতে পারি। দেখ, আজ থেকে আর কোনো শত্রু নেই। রাজু তার পরিবারকে ফিরে পেয়েছে। মা, আমাকে ক্ষমা করে দিও, তোমার ছেলে আজ অনেক রক্ত মাখতে হলো। আকাশের মা এগিয়ে এসে ছেলে রক্তাক্ত মাথায় হাত রাখলেন। তার চোখের জল আকাশের ক্ষতে গিয়ে পড়ল। তিথি তার ভাইয়ের হাতটা শক্ত করে ধরে রাখলো। আকাশ নীলার দিকে তাকিয়ে বুঝতে পারল এতদিনে সে মাফিয়া ডন আজ সত্যি একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠেছে। তার অন্ধকার জীবনে নীলা আর তিথি আলোর প্রদীপ হয়ে এসেছে। 3 মাস পর শহরের কোলাহল থেকে দূরে এক বিশাল বাগান বাড়িতে এখন খুশির আমেজ। আকাশ এখন আর মাফিয়া ডন নয়, সে এখন এক বিশাল টেক্সটাইল কোম্পানির মালিক। আন্ডারওয়ার্ল্ডের কালো জগৎ সে চিরতরে ছেড়ে দিয়েছে। সে তার সব অবৈধ সম্পদ গরিব অসহায় মানুষের জন্য বিলিয়ে দিয়েছে। হৃদয় এখন আকাশের প্রধান ব্যবসায়িক সহযোগী। নীলার তিথি দুজনেই আবার কলেজে যাওয়া শুরু করেছে। সকালবেলা আকাশ বাগানে বসে কফি খাচ্ছিল। ঠিক তখন নীলা এক থালা ফল নিয়ে তার সামনে এসে বসলো। নীলার পরনে এখন দামি শাড়ি, তাকে দেখতে একদম রাজরানীর মতো লাগছে। আকাশ নীলার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কি ব্যাপার ম্যাডাম, আজ এত সেবা কিসের জন্য? আমাকে কি আবার কোনো বিপদে ফেলার ধান্দা করছো? একদম বাজে কথা বলবেন না, কিন্তু আপনাকে বিপদে নয়, আজীবন আগলে রাখার দায়িত্ব নিয়েছি আমি। আর শোনো, মা বলেছে আজ বিকেলে আমরা সবাই মিলে সেই পুরনো গলিতে যাব। মা চায় ওখানকার অভাবী মানুষদের জন্য একটা লঙ্করখানা খুলতে। মা যা বলবে তাই হবে। আমি এখন শুধুই তোমাদের এই ছোট্ট রাজত্বের সেবক। 15 বছর আমি রাজু হয়ে বাঁচতে পারিনি, কিন্তু এখন আমি বাকি জীবনটা তোমাদের মাঝেই কাটাতে চাই। তিথি দূর থেকে তাদের এই খুনসুটি দেখছিল আর হাসছিল। সে ভাবল কত অদ্ভুত এই জীবন, যে ভাইটাকে সে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়েছিল আজ সেই
তাদের পুরো পৃথিবীর মালিক আকাশ। আকাশের দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস নিল। আজ তার জীবনে আর কোনো মেঘ নেই, আছে শুধু এক বিশাল নীল আকাশ আর ভালোবাসার পূর্ণতা। আকাশের অন্ধকার দিনগুলো শেষ হয়ে এক উজ্জ্বল ভোরের সূচনা হয়েছে। যে রাজু একদিন রাস্তায় ধুলো মেখে বড় হয়েছে, আজ সে হাজার মানুষের অনুপ্রেরণা। ভালোবাসা আর ধৈর্য যে কোনো পাথরকেও হীরায় পরিণত করতে পারে। আকাশ আর নীলার এই গল্প তারই প্রমাণ।